ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার ফিমেল লিড জুয়াকে দেখি। ও ইউনিভার্সিটির জন্য দেরি করে ফেলেছে। তাড়াহুড়ো করে বের হওয়ার সময় ওর মাকে জিজ্ঞেস করে, মা তুমি আমাকে আগে ডাকোনি কেন? ওর মাকে উত্তর দেয়, প্রতিটি মেয়েই তো তার মায়ের কাজে সাহায্য করে, তুমি করনি কেন? এরপর জুয়া নাস্তা না করেই কিছু ম্যাকারন সাথে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। বাস ধরার জন্য ওকে রীতিমতো দৌড়াতে হয়। ভাগ্যক্রমে ও বাসটা পেয়েও যায় আর এটা সিটে গিয়ে বসে। ঠিক তখনই ওর বন্ধুর মেসেজ আসে। সে লিখেছে, কি রে ডাম্বো, বাস পেয়েছিস? ও রিপ্লাই দেয়, হ্যাঁ পেয়েছি। এরপর জুয়া ওকে বাস স্টপে দেখা করতে বলে আর তাকে আবদার করে বলে, আমার জন্য কিছু খাবার নিয়ে আসিস তো, সকালে ব্রেকফাস্ট করার সময় পাইনি। বাসে বসে ও নিজের মেকআপ ঠিক করার জন্য আইলাইনার বের করে, কিন্তু হুট করে ড্রাইভার কষে ব্রেক ধরায় ওর হাত থেকে আইলাইনারটা পরে সামনে ঘুরিয়ে যায়। ও যখন ওটা খুঁজতে থাকে ঠিক তখনই সামনের সিটে বসা একটা ছেলে ওটা করিয়ে ওর দিকে বাড়িয়ে দেয়। জুয়া তাকে ধন্যবাদ জানায় আর কৃতজ্ঞতা হিসেবে কিছু ম্যাকারন অফার করে, যা ছেলেটি হাসি মুখে অ্যাকসেপ্ট করে। ছেলেটির ব্যবহারে জুয়া বেশ মুগ্ধ হয়। ইউনিভার্সিটিতে পৌঁছে বাস থেকে নেমে ও যখন ওর বন্ধুকে ফোন করছিল ঠিক তখনই এক কাণ্ড ঘটে যায়। ও একটা সোডার বোতল খুলতে যায় আর পানি ওটা ছিটকে ওর ড্রেসে পড়ে যায়। সেই ছেলেটি আবারও সাহায্যে এগিয়ে আসে আর নিজের রুমাল দিয়ে বলে, এটা দিয়ে পরিষ্কার করে নাও। ছেলেটি যখন চলে যাচ্ছিল জোয়া এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। তখনই ওর বন্ধু মিনহু এসে ওর পাশে দাঁড়ায়। ও জোয়াকে ডেকে ওর জন্য আনা নাস্তা দেয়। মিনহু জিজ্ঞেস করে, ওদিকে এত কি দেখছিলি? জোয়া কথা ঘুরিয়ে বলে, দূর, খুব খিদে পেয়েছে, চল আগে কিছু খেয়ে নেই। আসলে জোয়ার ওই ছেলেটিকে পছন্দ হয়ে গিয়েছিল। নাস্তা করার সময় জো ওই ছেলেটির খুব প্রশংসা করছিল। মিনহু তাকে টিপটনি কেটে বলে, যাক বাবা, ভালোই তো, তোকে অন্তত এখন একটা মেয়ের মতো লাগছে, নইলে তোর হাব ভাব তো পুরো ছেলেদের মতো ছিল। জোয়া অবাক হয়ে বলে, তার মানে আমি কি তোর কাছে ছেলে ছিলাম? তখন মিনহু হাসতে হাসতে বলে, অবাক লাগে এইটা ভেবে যে আমার জ্যাকেটটা তোকে একদম ঠিকঠাক ফিট হয়ে যায়। জোয়া নিজের গায়ের জ্যাকেটটা পরীক্ষা করতে করতে বলে, হ্যাঁ একদম ঠিকঠাক হয়েছে তোর এই জ্যাকেটটা। আচ্ছা তুই কোন ডিটারজেন্ট ব্যবহার করিস? তোর জ্যাকেট থেকে খুব সুন্দর গন্ধ আসছে। এই বলে জুয়া উঠে গিয়ে মিনহুর কাছে গিয়ে ওকে শুকতে শুরু করে। মিনহু অস্বস্তিতে পড়ে বলে, আরে এটা কি করছিস তুই? চুপচাপ নিচের জায়গায় বস। জুয়া বসে পড়ে ঠিকই, কিন্তু জ্যাকেটের গন্ধ নিতে শুরু করে সে। এরপর ক্লাসে প্রফেসর সবাইকে একটি প্রজেক্ট দেয় আর তাদেরকে গ্রুপ তৈরি করে দেয়। ক্লাসের মধ্যেও জুয়া বারবার মিনহুর জ্যাকেটের গন্ধ নিচ্ছিল। মিনহু এতে বিরক্ত হয়ে বলে, কি করছিস তুই বলতো, অনেক হয়েছে, এবার থাম তো, কেউ দেখলে কি ভাববে? ঠিক তখনই জোয়া ক্লাসের মধ্যে সেই ছেলেটিকে দেখতে পায় যে ওকে সাহায্য করেছিল। ছেলেটির নাম ম্যাকজিন, সে জোয়ার ক্লাসেই পড়ে। এরপর টিচার অনলাইন অ্যাটেন্ডেন্স নিতে শুরু করে। স্ক্রিনে যখন জোয়ার নাম আসে সবাই দেখে যে ওর নিজের একটি সেলফি প্রোফাইল পিকচার হিসেবে দিয়ে রেখেছে। এটা দেখে ক্লাসের সবাই হাসাহাসি শুরু করে আর জোয়া প্রচন্ড লজ্জা পায়। ক্লাস শেষে মিনহু আর জোয়া যখন যাচ্ছিল তখন পেছন থেকে কেউ মিনহুকে ডাক দেয়। তাকিয়ে দেখে যে ওটা মকজিন ছিল। মকজিন মিনহুকে তার বন্ধু ইয়াংহির সাথে পরিচয় করিয়ে দেয়। বিনিময়ে মিনহু জুয়ার সাথে পরিচয় করিয়ে দেয়। বাড়ি ফেরার পথে মিনহুর ফোনে একটা কল আসে। ও ফোন ধরে বলে, হ্যালো মা, কেমন আছো? জুয়া এটা শুনে ওর হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে, মা আমি তোমার আসল মেয়ে, তুমি অন্য কাউকে নিজের ছেলে বানাচ্ছ কেন বলো তো? আসলে জোয়ার মাকে মিনহু মা বলে ডাকে। যাই হোক, এরই মধ্যে জোয়ার মায়ের কাছ থেকে ওর নামে একটি বড় পার্সেল আসে। ওটা একা টানতে ওর খুব কষ্ট হচ্ছিল। মিনহুকে আসতে দেখে জোয়া ভেবেছিল যে ও তাকে সাহায্য করতে এসেছে, তাই ও আগে ভাগেই তাকে ধন্যবাদ দিয়ে দেয়। কিন্তু মিনহু তাকে পাত্তা না দিয়েই বলে, না না, আমি তো আমার বক্সটা নিতে এসেছি, মা বলেছে এটা আমার। এই বলে ও নিজের বক্স নিয়ে চলে যায়। এটা দেখে জোয়ার তো ভীষণ রাগ হচ্ছিল। সে বলে যে কি অসভ্য রে বাবা, একটা সাহায্যও করলো না। অবশেষে অনেক কষ্টে পার্সেলটা নিয়ে হোস্টেল রুমে পৌঁছায়। সেখানে ওর রুমমেট বইয়ং এর সাথে ওর দেখা হয়। ওরা একে অপরকে হেলো বলে। অন্যদিকে মিনহু ওর রুমমেট পার্কনেলকে জিজ্ঞেস করে যে ও থার্ড সেমিস্টারে কেন সাবজেক্ট পরিবর্তন করেছে। পার্কনেল জানায় যে তার কাছে এর পেছনে একটা জোরালো কারণ আছে। ওদিকে জোয়া, বইয়ং আর তাদের আরেক রুমমেট জিমিন তাদের প্রথম দিনটা দারুণ উপভোগ করছিল। তারা একে অপরের সাথে পরিচিত হয় আর ছোটখাটো একটা পার্টি করে। পার্টির মাঝেই বইয়ং এর বয়ফ্রেন্ডের ফোন আসে। বইয়ং ফোনে সাফ জানিয়ে দেয় যে আজকের পর থেকে তুমি আমাকে আর ফোন করবে না। এটি বলে সে লাইনটা কেটে দেয়। জুয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এমনটা কেন করলি? বইয়ং শান্তভাবে উত্তর দেয়, আমি আমার জীবনটা উপভোগ করতে চাই, কোনো ফালতু মানসিক চাপ নিতে চাই না, তাই এই সম্পর্কটা আমি আর রাখতে চাই না। তখন জিমিন বইয়ংকে বলে, তুই সত্যিই খুব কুল। অন্যদিকে মিনহু আর ওর বন্ধু পার্কনেলও পার্টি করছিল। হঠাৎ ওদের রুমমেট মুনজুন পেছন ফিরে ওদের জিজ্ঞেস করে, তোরা কি রুম পার্টি করছিস? এরপরও মিনহুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোর না একটা বড় বোন আছে, তাই না? মিনহু উত্তর দেয়, হ্যাঁ আছে, তবে ওর খুব জলদি বিয়ে হয়ে যাচ্ছে, তাই তোর কোনো চান্স নেই। এই কথা শুনে মুনজুনের মনটা একদম ছোট হয়ে যায়।
সে মন খারাপ করে নিজের চেয়ারে ফিরে যায়। একটু পরে মঞ্জুর, মিনহু আর পার্কনেলকে বলে যে আজ অনলাইনে কেউ একজন নিজের ভালোবাসার কথা স্বীকার করে একটা পোস্ট দিয়েছে। অন্যদিকে মিয়রাও সেই পোস্টটা দেখছিল। পোস্টটা ডিয়ার অ্যাম নামের কোন এক রহস্যময় ব্যক্তি করেছে। এই অ্যাম আসলে কে সেটা অবশ্য পরেই জানা যাবে। পরের দিন জিমিনের কাছে ওর বয়ফ্রেন্ড পার্কনেলের ফোন আসে। সে জিমিনকে জিজ্ঞেস করে, আজ আমার কোন শার্টটা পরা উচিত বলতো। জুয়া ওদের এই মিষ্টি সম্পর্ক দেখে জিমিনকে বলে, তুই খুব লাকি রে যে তোর এমন একটা বয়ফ্রেন্ড আছে, সব কাজে তোকে কিরকম জিজ্ঞেস করে করে। ঠিক তখনই মিনহুর ফোন আসে আর ও জুয়াকে দেখা করতে বলে। জুয়া দেখা করতে গেলে মিনহুকে বলে, আমি একটা নতুন অ্যাপ বানিয়েছি, এটা একটা ডেটিং অ্যাপ। ও জুয়াকে বলে অ্যাপটা ব্যবহার করে দেখতে যে ওটা কেমন কাজ করছে। মিনু আরো যোগ করে যে এই অ্যাপের মাধ্যমে তুই তোর পছন্দ মতো মানুষের সাথে আলাপ করতে পারবি আর তাদের সাথে ডেটেও যেতে পারবি। মিনহুর ডেটিং অ্যাপের আইডিয়া শুনে জুয়া হেসি খুন হয়ে যায়। ও মিনহুকে মনে করিয়ে দেয় যে ওর আগে কতবার ব্রেকআপ হয়েছে। মিনহুর প্রথম ব্রেকআপ হয়েছিল কারণ ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েও সারাক্ষণ পড়াশোনা করত, যার ফলে মেয়েটি বোর হয়ে ওকে ছেড়ে দেয়। মিনহু পরীক্ষায় তো পাশ করে যায় কিন্তু তার গার্লফ্রেন্ডকে সে হারায়। দ্বিতীয় মেয়েটি ডায়েট করছিল কিন্তু মিনহু তাকে চকলেট খাইয়ে দিয়েছিল, তাতেই তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। আর তৃতীয় মেয়েটি যখন মিনহুকে তার পছন্দের খাবারের কথা জিজ্ঞেস করে, মিনহু নিজের পছন্দের খাবারের নামই বলতে পারেনি, তাই সেই মেয়েটিও তার উপর বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে যায়। এসব শুনে মিনহু বলে, আরে ঠিক আছে, আমিও কোনো এক ভালো মেয়েকে খুঁজে নেব। জো অ্যাপটা ব্যবহার করে বলে, বা অ্যাপটা তো বেশ ভালোই কাজ করছে। পরের সিনে দেখা যায় জো আর মকজিন একসাথে লাঞ্চ করছে। আসলে মিনহু সে অ্যাপের মাধ্যমেই ওরা একে অপরের পার্টনার হয়েছে। মকজিনের সাথে সময় কাটিয়ে জোয়া খুব খুশি হয়। যাওয়ার সময় মকজিন জোয়াকে একটা ড্রিঙ্ক দেয় আর খুব মিষ্টি করে কথা বলে। জোয়ার এই সবকিছু খুব ভালো লাগছিল কারণ আজ পর্যন্ত কোনো ছেলে ওর সাথে এত সুন্দর করে কথা বলেনি। এদিকে মিনহু দেখতে পায় জোয়ার অ্যাপটা বেশ ভালোই সাড়া ফেলেছে এবং প্রচুর মানুষ এটা ডাউনলোড করছে। অন্যদিকে জো একটা রেস্টুরেন্টে কাজের জন্য অ্যাপ্লাই করে আর সে কাজটা পেয়েও যায়। ও রেস্টুরেন্টের মালিককে বলে, আমি বিজনেস নিয়ে পড়াশোনা করছি, তাই আপনার ব্যবসায় আমি সাহায্য করতে পারবো। এরপর সবাই মিলে রেস্টুরেন্টে আনন্দ করছিল। মিনহু সবাইকে ওর বন্ধু পাকনুলের সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে সবাই মিলে একটা খেলা খেলে যেখানে পাকনুল হেরে যায় আর শাস্তি স্বরূপ ওকে এক বাটি ড্রিঙ্ক সাবার করতে হয়। ঠিক তখন মিনহুর বড় বোনের ফোন আসায় ও কথা বলতে বাহিরে যায়। সেখানে জোয়ার সাথে ওর দেখা হয়। মকজিনও সেখানে আসে আর জোয়াকে ভেতরে আসার জন্য ইনভাইট করে। ভেতরে যাওয়ার পর মিনহু সবার সাথে জোয়াকে পরিচয় করিয়ে দেয়। ওরা আবার খেলা শুরু করে কিন্তু প্রথম রাউন্ডেই জোয়া হেরে যায় আর ওকে ড্রিঙ্ক করতে হয়। পরের বারও জোয়াই হেরে যায়। এভাবে বারবার জোয়া হারতে থাকে আর ওকে বারবার ড্রিঙ্ক করতে হয়। জোয়া বেশ নেশাগ্রস্ত হয়ে পড়ে। শেষ রাউন্ডেও জোয়া যখন হেরে যায় আর ওকে আরেকটা ড্রিঙ্ক নিতে হয়, তখন মঞ্জুনের খুব মায়া লাগে। ও নিজেই এগিয়ে এসে জোয়ার ভাগের ড্রিঙ্কটা খেয়ে নেয়। মঞ্জুনের এই ব্যাপারটা জোয়ার খুব ভালো লাগে। ঠিক তখনই ইয়াংহে ভুল করে জোয়ার জামার উপর ড্রিঙ্ক ফেলে দেয়। ও লজ্জিত হয়ে বলে, আই এম সরি, আমার কারণে তোমার জামাটা নষ্ট হয়ে গেছে। এই জামার দাম কত বলো, আমি তোমাকে নতুন জামা কিনে দেব। জোয়া বারবার বলছিল যে ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু ইয়াংহি নাছর বান্দার মতো দাম জিজ্ঞেস করতে থাকে। এতে বিরক্ত হয়ে জোয়া চিৎকার করে বলে, বললাম তো ঠিক আছে, বারবার এক কথা কেন বলছো। এরপর মিনহু সেখানে আসে আর জোয়াকে বাইরে নিয়ে যায়। জোয়া ওয়াশরুমে গিয়ে জামা পরিষ্কার করে আবার বাইরে আসে। এরপর ও মিনহুকে তার মনের কথা খুলে বলে। সে বলে যে আমার মনে হয় আমি সত্যি মকজিনকে পছন্দ করতে শুরু করেছি। ও আসলে সেই মানুষটা যার জন্য আমি দীর্ঘ 21 বছর ধরে অপেক্ষা করছিলাম। জোয়ার মুখে 21 বছর ধরে অপেক্ষা করার কথা শুনে মিনহুর মোটেও ভালো লাগে না। ও একটু বিরক্ত হয়ে বলে, জানি না ও কি সব আবল তাবল বকছে। এরপর সবাই যখন ফিরছিল তখন মিনহু কথায় কথায় জানায় যে ওর স্বপ্ন হলো কোনো বড় গেমিং কোম্পানিতে কাজ করা। তখন মকজিন বলে, আমি তোকে এই ব্যাপারে সাহায্য করতে পারি। ঠিক তখনই মকজিনের এক বন্ধু পেছন থেকে মিনহুকে ফিস করে বলে যে ওই কোম্পানিটা আসলে মকজিনের বাবার। এটা শুনে মিনহুর একটু অস্বস্তি হয়। মকজিনের থেকে সাহায্য নিতে ও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। পরের সিনে দেখা যায় জোয়া মিনহুর ফোন থেকে মকজিনের নম্বর বের করে নেয়। ও মকজিনের প্রোফাইল ঘেটে তার ছবি দেখতে দেখতে মুগ্ধ হয়ে বলে, ইস, ছেলেটা কি হ্যান্ডসাম। এরপর জোয়া মিনহুকে বলে, জানিস ইয়াংহি মেয়েটাকে আমি একদম বুঝতে পারি না, কেমন যেন অদ্ভুত। মিনহু অবশ্য ওর সাথে একমত হয় না। ও বলে, না রে, আমার তো মনে হয় না। ও তো বেশ কয়েকবার আমার সাথে যেচে কথা বলার চেষ্টা করেছে। জোয়া ফোন কেটে বলে, আরে তাহলে ওর নির্ঘাত তোর সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। ওদিকে রুমে মঞ্জুর খুব পরিপাটি করে নিজের কাপড় ভাঁজ করছিল। মকজিন আর পার্কনেল সেটা দেখে অবাক হয়ে যায় আর বলে, তুই তো দেখি দারুণ কাপড় গোছাস। মঞ্জুন গর্বের সাথে বলে, হ্যাঁ, এটা আমি আমার মিলিটারি ট্রেনিং এর সময় শিখেছিলাম। এরপরও মিনহুকে জিজ্ঞেস করে, কিরে মিনহু, তুই কবে মিলিটারি ট্রেনিং এ যাচ্ছিস? মিনহু জানায় যে ও মিলিটারি ট্রেনিং এ যাচ্ছে না,
ও নিজের জীবনের এক করুণ সত্যি শেয়ার করে বলে, যখন আমি ছোট ছিলাম তখনই আমার বাবা মা দুজনেই মারা যায়। তারপর থেকে আমার দিদি আমাকে বড় করেছে। এখন আমি জলদি একটা ভালো কোম্পানিতে চাকরি করতে চাই, যাতে সংসারের দায়িত্ব নিজে নিতে পারি আর আমার দিদিকে মুক্তি দিতে পারি। তার সব কথা শুনে মঞ্জন খুব লজ্জিত হয় আর মিনহুর কাছে সরি বলে। এদিকে জুয়া তখনও নিজের ফোনে মকজিনের ছবি দেখে আসছিল। ও রুমমেটরা ওকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে, কিরে তুই কি কাউকে পছন্দ করিস নাকি? জুয়া অবাক হয়ে বলে, তোরা কি করে বুঝলি? ওরা হাসতে হাসতে বলে, আরে তুই কতক্ষণ ধরে ফোন দেখে একা একা হাসছিস আর রোমান্টিক গান শুনছিস, আমরা কি অন্ধ নাকি? পরের সিনে দেখা যায় জুয়া মিনহুকে মেসেজ পাঠিয়ে বলে মকজিনের পছন্দের সেলিব্রিটিকে সেটা একটু জেনে দিতে। ও মিনহুকে 100টা প্রশ্নের একটা বিশাল সার্ভে ফর্ম পাঠিয়ে দেয় মকজিনকে দিয়ে পূরণ করানোর জন্য। ওদিকে মকজিন মিনহুকে বলে, তুই আমার কম্পিউটার ক্লাবে জয়েন কর, তাহলে স্কলারশিপ পেতে তোর সুবিধা হবে। মিনহু তখন সুযোগ বুঝে বলে, ঠিক আছে আমি জয়েন করব, তবে তোকে আগেই সার্ভে ফর্মটা পূরণ করে দিতে হবে। এরপর জুয়া মকজিনের ক্লাবে গিয়ে বলে, আমি কি আপনাদের ক্লাবে জয়েন করতে পারি? ইয়াং এর সাথে সাথে বাধা দিয়ে বলে, এটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ক্লাব আর তোমার সাবজেক্ট তো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তুমি এখানে কি করবে? কিন্তু জুয়া নাছর বান্দার মতো বলে, আমি বিজনেসের যে কোনো কাজ করতে রাজি আছি। তখন মকজিন ওকে ক্লাব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে বলে আর জুয়া খুশি মনেই তা করতে শুরু করে। কিন্তু ইয়াংহি জানতো যে জুয়া মকজিনের কাছাকাছি থাকতে চায়, তাই ও বারবার এমন সব কথা বলছিল যাতে জুয়ার অস্বস্তি হয়। মিনহু ব্যাপারটা বুঝতে পেরে জুয়াকে ওই পরিস্থিতি থেকে বাঁচাতে ইয়াংহিকে লাঞ্চের অফার দেয়। ইয়াংহি খুব খুশি হয়ে ওর সাথে রেস্টুরেন্টে যায়। সেখানে মিনহুর দিদির ফোন এলে ও তার সাথে কথা বলে। ইয়াংহি তখন তাকে বলে, সাধারণত সবার মায়ের ফোন আসে, কিন্তু তোমার দেখি তোমার দিদির ফোন আসে, তুই বোধহয় দিদির খুব পাগল তাই না? মিনহু তখন শান্তভাবে বলে, পরিবার বলতে আমার ওই দিদি আছে। ইয়াংহি তার সব শুনে নিজের মন্তব্যের জন্য সরি বলে তাকে। রাতে মিনহু নিজের অ্যাসাইনমেন্ট শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু পার্টনার এসে বলে, তোরটা তো হলো কিন্তু আমারটাই তো এরর দেখাচ্ছে। দূর, কেন যে সাবজেক্টটা নিলাম? মিনহুকে অভয় দিয়ে বলে, আরে চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করে দেব। মঞ্জুন এসে মিনহুর ডেটিং অ্যাপের খুব প্রশংসা করে আর পার্কনেলকে বলে, তোর তো গার্লফ্রেন্ড আছেই, চল ওকে আর ওর রুমমেটদের ডেকে নিয়ে একটা পার্টি করি। পার্কনেল জিমিনকে ফোন করে পার্টিতে আসতে বলে। জিমিন জুয়া আর বয়ংকে জিজ্ঞেস করলে প্রথমে তারা মানা করে দেয়, কিন্তু যখন মঞ্জুন জানায় যে পার্টির সব খরচ ও দেবে, তখন তার দুই বান্ধবী সাথে সাথে রাজি হয়ে যায়। জুয়া মিনহুকে মেসেজ করে জিজ্ঞেস করে, কিরে তুই কি করছিস? মিনহু মিথ্যে বলে যে আমি অ্যাসাইনমেন্ট করছি। ও পাল্টা জিজ্ঞেস করলে জুয়াও মিথ্যে বলে যে আমি তো ঘুমাতে যাচ্ছি। কিছুক্ষণ পর যখন সবাই পার্টিতে হাজির হয়, তখন জুয়া মিনহুকে দেখে অবাক হয়ে বলে, কিরে তুই না বললি অ্যাসাইনমেন্ট করছিস, তাহলে এখানে কি করছিস? জুয়ার এই প্রশ্নের মুখে মিনহু তাকে পাল্টা প্রশ্ন করে আর বলে, তুই না বললি তুই ঘুমাতে যাচ্ছিস, তা এখানে কি ঘাসের উপর ঘুমানোর প্ল্যান করছিস নাকি? ওদের খুনসুটি দেখে জিমিন জিজ্ঞেস করে, তোরা কি সত্যিই খুব ভালো বন্ধু? জুয়া উত্তর দেয়, হ্যাঁ রে, স্কুল থেকে আমরা একসাথে আছি, এখন তোকে দেখতে দেখতে আমি একদম বোর হয়ে গেছি। জিমিন আবার জিজ্ঞেস করে, তোরা কি একসাথে ড্রিঙ্ক করিস? জুয়া হাসতে হাসতে বলে, হ্যাঁ, তবে আমাদের লিমিট সবসময় 3 বোতল, তার বেশি কখনোই নয়। এরপর সবাই মিলে বেশ আড্ডা দেয় আর মজায় মেতে ওঠে। পরদিন দেখা যায় মিনহু আর জুয়া মকজিনের ক্লাবের জন্য ফর্ম বিলি করছে। মিনহু একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এসব কেন করছিস বলতো? জুয়া সোজাসুজি উত্তর দেয়, আরে মকজিনকে ইমপ্রেস করার জন্য এটাই সবচেয়ে বড় সুযোগ। অনেকক্ষণ কাজ করার পর মকজিন ওদের একটু বিশ্রাম নিতে বলে। জুয়া যখন বিশ্রাম নিচ্ছিল, ও দেখে যে প্রচুর ফর্ম জমা পড়েছে। ঠিক তখন মকজিন ফর্মগুলো দেখতে জুয়ার খুব কাছে চলে আসে। মকজিনকে এতটা কাছে দেখে জোয়ার তো হার্টবিট বেড়ে যায়। মিনহু দূর থেকে জোয়ার এই অবস্থা খুব মন দিয়ে লক্ষ্য করছিল। তখনই ইয়াংহি সেখানে এসে হাজির হয় আর তারা সবাই মিলে একসাথে খেতে যায়। খাওয়ার সময় মিনহু বারবার জোয়ার যত্ন নিচ্ছিল, যা দেখে ইয়াংহি বেশ বিরক্ত হয়। ওদিকে মকজিনের কাছে নিজেকে স্পেশাল প্রমাণ করার জন্য জুয়া বলে, উফ, আমার খুব ঘুম পাচ্ছে, কাল রাতে একটা হরর মুভি দেখেছিলাম তো। মকজিন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি হরর মুভি দেখতে ভালোবাসো? জুয়া বানিয়ে বানিয়ে বলে, হ্যাঁ, হরর মুভি আমার দারুণ লাগে। আসলে জুয়া মকজিনের পছন্দের সাথে তাল মিলিয়ে কথা বলছিল। এটা দেখে মিনহু মনে মনে বলে, জুয়া এমন সব বিষয় নিয়ে কথা বলছে যে সম্পর্কেও কিছুই জানে না। নির্ঘাত মকজিনের সার্ভে ফর্মটা পুরো মুখস্থ করে ফেলেছে। পরের সিনে মকজিনের রুম দেখানো হয়। পুরো হোস্টেলে ওই একমাত্র সিঙ্গেল রুমে থাকে, কারণ ওর বাবা অনেক বড় লোক। মিনহু সেখানে যায় আর তারা দুজন মিনহুর বানানো অ্যাপ নিয়ে আলোচনা করে। মিনহু যখন চলে যাচ্ছিল, তখন মকজিন ওকে জিজ্ঞেস করে, জুয়া মেয়েটা কেমন রে? মিনহু বলে, ও খুব ভালো মেয়ে। মকজিন তখন নিজের মনের কথা জানায় যে ওকে আমার খুব পছন্দ হয়েছে। এটা শুনে মিনহুর মনটা খারাপ হয়ে যায়, যদিও নিজেরই খারাপ লাগার কারণটা ঠিক বুঝে উঠতে পারছিল না। এরপর জিমিন আর পার্কনেল যখন একটা রেস্টুরেন্টে কথা বলছিল, তখন মিনহু আর জুয়া সেখানে আসে। মিনহু সবার সামনে বলে জুয়া পুরো পাগল হয়ে গেছে। ও মকজিনের কাছে এমন ভাব করে
যেন সব বোঝে, অথচ কিচ্ছুই জানে না। জুয়া হেসে বলে, আরে আমি না জানলে তো শিখিয়ে দিবি। আর মগজিন তো আমাকে কথা দিয়েছে পরের বার ও আমাকে ওর সাথে লাইভ গেমিং এ নিয়ে যাবে। মিনহো একটু অবিশ্বাসের স্বরে বলে, আচ্ছা তো দেখা যাবে। ফেরার পথে জুয়া সারাক্ষণ মগজিনের প্রশংসায় পঞ্চমুখ থাকে আর মিনহো চুপচাপ তা শুনে যায়। পরের সিনে দেখা যায় জুয়া আবারও মগজিনের প্রোফাইল দেখছিল আর বলছিল, ইস ও সব ছবিতেই কি হ্যান্ডসাম, তাকে দেখতে কত কিউট লাগে। মিনহোর দিকে তাকিয়ে থেকে হুট করে জুয়ার একটা ছবি তোলে। ছবিটা দেখিও বলে, মগজিনের অন্তত তোর মতো মেয়েকে কখনোই পছন্দ হবে না। মিনহো যখন ভয় দেখায় যে ও ছবিটা মগজিনকে পাঠিয়ে দেবে, তখন জুয়া ওর তরফের তাস বের করে ও মিনহোর স্কুল জীবনে একটা খুব ফানি ছবি বের করে বলে, তুই যদি আমার ছবি তাকে পাঠাস তবে আমি তোর এই ছবি অনলাইনে ছেড়ে দেব। ভয় পেয়ে মিনহো তখনই জুয়ার ছবিটা ডিলিট করে দেয়। এরপর জুয়ার কাজে যায়, সেখানে একটা খুব রোমান্টিক গান বাজায়। ওর বস সেটা শুনে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কাউকে কি পছন্দ হয়েছে নাকি তোমার? জুয়া লাজুক এসে বলে, হ্যাঁ একজনের সাথে কিছুদিন আগে দেখা হয়েছে, তাকে আমার খুব ভালো লেগেছে। বস ভাবতে থাকে যে জুয়া বোধহয় তার কথাই বলছে। সে জুয়াকে উৎসাহিত করে বলে, তোমার মনে যা আছে তা তাকে খুলে বলে দাও। জুয়াও তার কথায় রাজি হয়ে যায়। এরপর বস জুয়াকে কল করে বলে, তোমার অনুভূতি আমি গ্রহণ করলাম। সে জুয়াকে একটা কফি দেয় যার উপর ইয়েস লেখা ছিল। জুয়া তো এসব দেখে একদম অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে এসব হচ্ছেটা কি, তার বস কি পাগল হয়ে গেল নাকি। অন্যদিকে মিনহোর দিদি ওর জন্য বার্গার নিয়ে আসে। মিনহো সেটা খুব তৃপ্তি করে খায় আর তা দেখে তার দিদি খুব খুশি হয়। এরপর মিনহো তৈরি হয়ে ওর দিদির সাথে বের হয়। তার একটা রেস্টুরেন্টে যায় যেখানে মিনহো তার হবু দুলাভাইয়ের সাথে দেখা করে। কাকতালীয় ভাবে মগজিনও তার বাবার সাথে সেখানে আসে। মিনহো মগজিনের বাবার সাথে দেখা করে বলে, আপনি আমার রোল মডেল, আমি আপনার মতোই হতে চাই। সবাই যখন খেতে বসে তখন দেখা যায় মগজিনের বাবা তাকে সবার সামনে বকাঝকা করছে। সে মগজিনকে তাচ্ছিল্য করে বলে, তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্সই পেলে না, এখন তোমাকে এই সস্তা জায়গায় পড়তে হচ্ছে। আমি কখনো চাইনি যে আমার ছেলে এরকম একটা জায়গায় পড়বে। ভালো ভার্সিটিতে তুমি চান্স পেলে এই জায়গায় আমি তোমাকে কখনো রাখতাম না। এরপর মগজিন তার বাবাকে মিনহোর বানানো অ্যাপটি দেখায় আর সে বলে যেটি সে নিজে তৈরি করেছে। অ্যাপটি দেখে তার বাবা ভীষণ খুশি হয়। এর মধ্যে মিনহো তার দিদির হবু বরের সাথে পরিচয় করিয়ে দেয়। তার দিদি তাকে জানায় যে তারা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। খবরটা শুনে মিনহো কিছুটা স্তব্ধ হয়ে যায়। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। মিনহোর বাবা মা মারা যাওয়ার পর তার দিদি তাকে আগলে রেখেছিল। ছোটবেলায় একদিন মিনহো একটি দোকানে বার্গার দেখে খাওয়ার বায়না ধরে, কিন্তু তখন তার দিদির কাছে পর্যাপ্ত টাকা ছিল না বলে সে তাকে বার্গারটি কিনে দিতে পারেনি। তবে সেই রাতেই দিদি অনেক কষ্টে মিনহোর জন্য একটি বার্গার নিয়ে আসে। মিনহো যখন তৃপ্তি করে বার্গারটি খাচ্ছিল, তার দিদি আড়াল থেকে তা দেখে পরম শান্তিতে হাসছিল। সেই স্মৃতি মনে করে মিনহো দিদির বিয়ের ব্যাপারে রাজি হয়ে যায়, কিন্তু তার মন কিছুটা ভারাক্রান্ত থাকে। বাড়ি ফিরে মিনহো তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখে যে তার দিদির বিয়ের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য তার কাছে যথেষ্ট টাকা নেই। অন্যদিকে জুয়া একটি রেস্টুরেন্টে মুনজুন আর বইয়ং এর সাথে বসেছিল। সেখানে তারা দেখে যে একটি মেয়ে অঝরে কাঁদছে। মেয়েটি বলছিল যে তার পছন্দের মানুষকে তার মনের কথা বলা মোটেও উচিত হয়নি, কারণ ছেলেটি তাকে প্রত্যাখ্যান করেছে। মেয়েটির কষ্ট দেখে জুয়া ভীষণ মনমরা হয়ে পড়ে আর নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে। জুয়া যখন একা বসে এসব ভাবছিল তখন মিনহো সেখানে আসে। জুয়া তাকে মেয়েটির কথা খুলে বলে। মিনহো জানায় যে তার দিদির বিয়ের তারিখ ঠিক হয়েছে। জুয়া এতে অনেক খুশি হয়ে যায় আর বলে, এ তো দারুণ খবর। কিন্তু মিনহো তার দুশ্চিন্তার কথা তাকে জানায়। তার কাছে বিয়ের আয়োজনের জন্য পর্যাপ্ত টাকা নেই। জুয়া জিজ্ঞেস করে, তোর কাছে এখন কত টাকা আছে? মিনহো জানায় যে তার কাছে 10 মিলিয়ন ইউইন আছে। এটি শুনে জুয়া তো অবাক হয়ে যায়। ও বলে, তুই এত টাকা কবে জমালি? ও আচ্ছা, বুঝেছি, তুই এজন্য বোধহয় স্কলারশিপের জন্য এত খাটাখাটনি করছিস আর এত পার্ট টাইম জব করতি। জুয়া আরো বলে যে দিদি যখন জানতে পারবে তার ভাই তার জন্য এত করেছে, সে এতেই ভীষণ খুশি হয়ে যাবে। জুয়া আবেগে আপ্লুত হয়ে মিনহোর মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়। মিনহোর এই স্পর্শটা খুব ভালো লাগে। সে আলতো করে জুয়ার হাতের উপর নিজের হাত রাখে। এতে জুয়া কিছুটা অপ্রস্তুত বোধ করে আর সাথে সাথেই তার হাতটা সরিয়ে নেয় আর বলে, চল এখন ফেরা যাক। ফেরার পথে জুয়া মিনহোকে বলে, কাল তুই আমার একটা নতুন রূপ দেখবি, দেখে একদম চমকে যাস না কিন্তু। পরদিন মিনহো জুয়ার জন্য কিছু ম্যাকারন কেনে। সব ছেলেরা হোস্টেলের বাইরে মেয়েদের জন্য অপেক্ষা করছিল। সবাই একে একে বেরিয়ে এলো, জুয়া আসছিল না। কিছুক্ষণ পর যখন জুয়া সামনে আসে, মিনহো তো তাকে দেখে একদম থ। জুয়াকে অসম্ভব সুন্দর লাগছিল। মিনহো মনে মনে ভাবছিল যে এটা কি সত্যিই জুয়া। সবাই যখন কলেজের দিকে হাঁটছিল, জুয়া মিনহোকে জিজ্ঞেস করে, আজ আমাকে কেমন লাগছে রে? মিনহো ফাজলামি করে বলে, তোকে একদম মগজিনের প্রিয় নায়িকার মতো লাগছে। এটি শুনে জুয়া তো খুশিতে একদম আটখানা হয়ে যায়। কিন্তু মিনহো যখন আরো মজা শুরু করে, সবাই হাসাহাসি করতে থাকে আর জুয়া একটু রেগে গিয়ে সবাইকে থামতে বলে। মিনহো যখন ওকে ম্যাকারন গুলো দিতে যাবে, ঠিক তখনই মগজিন সেখানে তার গাড়ি নিয়ে হাজির হয়। জুয়া সুযোগ বুঝে মগজিনকে বলে, আমি আজ হাই হিল পরেছি তো
তাই আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু লিফট দেবে? মকজিন সাথে সাথে তার কথা রাজি হয়ে যায়। জুয়া গাড়িতে উঠে বসে। মিনহু তখন তার পায়ে চোট পাওয়ার নাটক করে বলে, আমার পায়েও খুব ব্যথা করছে, আমিও তোদের সাথে যাব। এই বলে ও গাড়িতে উঠে পড়ে। গাড়িতে মকজিন জুয়ার সাজগোজের খুব প্রশংসা করে, যা শুনে জুয়া খুব খুশি হয়। মিনহু আবারও ভাবছিল জুয়াকে ম্যাকারনগুলো দেবে, কিন্তু তখনই ও গাড়িতে মকজিনের আনা ম্যাকারনের এক বিশাল বক্স দেখতে পায়। ওটা দেখে মিনহু নিজের ছোট ম্যাকারনের প্যাকেটটা তার নিজের পকেটে লুকিয়ে ফেলে। এরপর সবাই ক্লাসে পৌঁছালে টিচার একটি টাস্ক দেয়। সে বলে যে আজ তোমাদের একে অপরের ছবি তুলতে হবে, যার ছবি সব থেকে সুন্দর হবে সে বেশি মার্কস পাবে। সবাই ছবি তোলার জন্য বাহিরে যায়। ইয়াংহি মিনহুর কাছে এসে আবদার করে বলে, তুমি কি আমার একটা ছবি তুলে দেবে? মিনহু একটু আমতা আমতা করে বলে, আমি তো ভালো ছবি তুলতে পারি না, তবে চেষ্টা করে দেখতে পারি। এরপর মিনহু ইয়াংহির ছবি তুলতে শুরু করে। ইয়াংহিও বেশ ভালো সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল। কিছুক্ষণ পরও মিনহুকে বলে, এবার আমি তোমার একটা ছবি তুলবো। মিনহু তখন পোজ দেওয়ার বদলে একটা অদ্ভুত হাস্যকর মুখ ভঙ্গি করে রাখে। জুয়া এটা দেখে আড়ালে বলে, উফ, ছেলেটা একটা ভালো পোজ দিতেও শিখেনি। এরপর জুয়া মকজিনের কাছে গিয়ে ওকে ওর তোলা মকজিনের একটা ছবি দেখায়। এটি দেখে মকজিন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এই ছবিটা কখন তুললে? জুয়া মুচকি এসে বলে, এই তো মাত্রই। মকজিন তখন বলে, ঠিক আছে, এবার আমি তোমার ছবি তুলছি। মকজিন যখন ছবি তুলছিল তখন জুয়ার কয়েকটা চুল ওর মুখের উপর এসে পড়ে। মকজিন আলতো করে ওর মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। মকজিনের এই স্পর্শে জুয়া লজ্জায় একদম লাল হয়ে যায়। ক্লাসে সবাই যখন ছবি সাবমিট করে, টিচার জুয়ার ছবিটা দেখে হেসেই বেকুল হয়ে যায়। সে জিজ্ঞেস করে, এই ছবিটা কে তুলেছে? মিনু হাত তুলে বলে, স্যার আমি তুলেছি। টিচার মজা করে জিজ্ঞেস করে, এই ছবির একটা নাম দাও তো। মিনু ফাজলামি করে নাম দেয় হেডেক, মানে মাথা ব্যথা। পরের দিনে মিনহু আর জুয়া মকজিনের ক্লাবে বসেছিল। জুয়া জানায় যে শহরে একটা বড় ফটো এক্সিবিশন চলছে আর মকজিনের সাথে সেখানে যেতে চায়। ঠিক তখনই মিনহু পকেট থেকে সে ম্যাকারনগুলো বের করে। জুয়া ভেবেছিল যে ওগুলো ওর জন্যই, কিন্তু মিনহু বলে, একদম না, এগুলো আমার। এই বলে ও একাই খেতে শুরু করে আর জোয়ার আগে গজ গজ করতে থাকে। মকজিন সেখানে এসে জিজ্ঞেস করে, তোমরা দুজন কি এক্সিবিশনে যাচ্ছ? জো আড়াল থেকে মিনুকে না বলার সিগন্যাল দেয়, কারণ সে মকজিনের সাথে একাই যেতে চাচ্ছিল। মিনু প্রথমে চুপ থাকলো, পরে বলে, না রে, আমি অন্য একজনের সাথে যাচ্ছি। এটা শুনে মকজিন জোয়াকে বলে, ঠিক আছে, তাহলে আমরা দুজন একসাথে যাব। জুয়া মনে মনে দারুণ খুশি হয়, কিন্তু মিনহুর মনটা কেন যেন একটু খচখচ করতে থাকে। পরে ক্লাসে একা বসে মিনহু যখন জুয়ার কথা ভাবছিল, ইয়াংহি এসে ওকে এক্সিবিশনে যাওয়ার প্রস্তাব দেয়। এতে মিনহু কিছুটা খুশি হয়ে তার কথায় রাজি হয়ে যায়। এদিকে জুয়া যখন লাইব্রেরিতে নিজের অ্যাসাইনমেন্ট জেরক্স করছিল, তখন সেখানে এক রহস্যময় ছেলে আসে, যার হাত কেটে রক্ত পড়ছিল। জুয়া দয়া করে ওকে একটা ব্যান্ডেজ দিল। ছেলেটি কোনো ধন্যবাদ না জানিয়ে চলে যায়। জুয়া ভাবে, কি অদ্ভুত ছেলে রে বাবা, একটা থ্যাংক ইউ পর্যন্ত বলল না। এরপর জিমিন, পার্কনিল, মিনহু আর জুয়া একসাথে রেস্টুরেন্টে বসে থাকাকালীন সেই রহস্যময় ব্যক্তি অর্থাৎ ডিয়ার অ্যামের আরো একটি পোস্ট দেখতে পায়। পোস্টটি দেখে সবাই বেশ অবাক হয় আর ভাবতে থাকে, এই মানুষটি আসলে কে? পরদিন সকালে জিমিন বলে, যা জুয়ার জীবনের প্রথম ডেট। জুয়া ঘুম থেকে উঠে প্রার্থনা করে যেন আজ বৃষ্টি না হয়, কিন্তু বিধি বাম। মকজিনের সাথে এক্সিবিশনে যাওয়ার পথে হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামা শুরু হয়। বৃষ্টি দেখে জুয়া খুব অস্থির হয়ে পড়ে ও মকজিনকে গাড়ি থামাতে বলে আর ডেট বাতিল করে দিয়ে বাড়ি ফিরে যাওয়ার জেদ ধরে। মকজিন অবাক হয়ে ভাবে, হুট করে মেয়েটার কি হলো। অন্যদিকে মিনহু বাহিরে বেরিয়ে বৃষ্টি দেখে অতীতে ফিরে যায়। ছোটবেলায় বৃষ্টির একদিনে স্কুল থেকে ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনায় ওর মা বাবা মারা গিয়েছিল। মিনহু নিজের চোখে সেই দুর্ঘটনা দাঁড়িয়ে দেখেছিল। বৃষ্টির মাঝে দাঁড়িয়ে মিনহুর খুব কান্না পায়, আরো ভিজে ভিজেই বাড়ির দিকে হাঁটতে থাকে। ঠিক তখন জুয়া ছাতা নিয়ে ওর সামনে এসে দাঁড়ায়। মিনহু অবাক হয়ে জিজ্ঞেস করে, তোর তো এক্সিবিশনে যাওয়ার কথা ছিল, এখানে কি করছিস তুই? জুয়া শান্তভাবে উত্তর দেয়, বৃষ্টি নামছে দেখে ফিরে এসেছি। আমি তো জানি যে বৃষ্টি দেখলে তুই পাগলামি করিস, তাই আর যেতে পারলাম না। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় তার মা বাবার মৃত্যুর পরও ঠিক এভাবেই বৃষ্টির দিনে সে একা কান্নাকাটি করছিল। আর সেই সময় জুয়া ছাতা নিয়ে মিনহুর পাশে এসে দাঁড়ায়। মিনহু মনে মনে ভাবে, জুয়ার কত যত্ন নেয়, নিজের প্রথম ডেট পর্যন্ত মিনহুর জন্য নষ্ট করে দিয়েছে। এটা ভেবে মিনহু মনে মনে খুব শান্তি পায়। জুয়া মিনহুকে বলে, তোর সাথে কি করব আমি ভেবেই পাই না। মিনহু অপরাধ বোধ নিয়ে বলে, আমার জন্য তোর এক্সিবিশনে যাওয়াটা হলো না। জুয়াকে আশ্বস্ত করে বলে, আরে ঠিক আছে, কাল চলে যাব। তোর এই অবস্থায় একা রেখে আমি যেতে পারি না। তোর জন্য কি করতে হবে আমি জানি না, তবে আমি তোর পাশে আছি। পরে ক্লাসে মিনহুর এক বন্ধু এসে ওকে বলে, তোর অ্যাপটা কিন্তু দারুণ হয়েছে। আমার এক পরিচিত মানুষ এই অ্যাপে ইনভেস্ট করতে চায়। তুই রাজি থাকলে আমরা নিজেদের একটা বিজনেস শুরু করতে পারি। মিনহু ভাবতে থাকে, আমার কি এটা করা উচিত? হয়তো তাহলে আমি দিদির জন্য একটা স্বপ্নের মতো বিয়ের আয়োজন করতে পারবো। মিনহু আবারও নিজের ব্যাংক ব্যালেন্স চেক করে আর দ্বিধায় পড়ে যায়।
যে এই ব্যবসায়িক সিদ্ধান্ত কি নেওয়া তার ঠিক হবে। ঠিক তখনই হোস্টেলের ফায়ার অ্যালার্ম বেজে ওঠে আর সবাই আতঙ্কে বাইরে দৌড়াতে থাকে। মিনু হন্যে হয়ে জুয়াকে কল করতে থাকে, কিন্তু ও তার ফোন ধরছিল না। ও বারবার চেষ্টা করেও যখন জুয়াকে বাইরে আসতে দেখে না, তখন ও জীবনের ঝুঁকি নিয়ে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই মুহূর্তে জুয়া বাইরে বেরিয়ে আসে। মিনু এক দৃষ্টিতে জুয়ার দিকে তাকিয়ে থাকে আর খেয়াল করে যে পাশে দাঁড়িয়ে থাকা দুটো ছেলে জুয়াকে নিয়ে আজে বাজে কথা বলছে। মিনুর সাথে সাথেই জুয়াকে আগলে ধরে নিজের পেছনে লুকিয়ে ফেলে। তখনই মগজিন সেখানে চলে আসে। জুয়া তখন মিনুকে কানে কানে বলে, তুই একদম আমার সামনে দাঁড়িয়ে থাক, নড়বি না। আমি চাই না মগজিন আমাকে এই অবস্থায় দেখে ফেলুক। এরপর মঞ্জুন তার ফোন চেক করে সবাইকে জানায় যে ও একটা নতুন প্রজেক্ট পেয়েছে, যেখানে বিভিন্ন সুন্দর দৃশ্যের ছবি তুলতে হবে। মঞ্জুন প্রস্তাব দেয়, এবার আমরা ট্রেন রাইডে যেতে পারি, ট্রেন থেকে দারুণ সব ভিউ পাওয়া যায়। পরের সিনে দেখা যায় জো একটা রেস্টুরেন্টে কারোর জন্য অপেক্ষা করছে। আসলে মিনহুর সেই ডেটিং অ্যাপের মাধ্যমেই একজনের সাথে জোয়ার ডেট ঠিক হয়েছিল। ছেলেটি যখন আসে, জোয়া অবাক হয়ে দেখে যে ওর সেই ছেলেটি যার হাত কেটে জোয়াও ব্যান্ডেজ দিয়েছিল। ছেলেটি জোয়াকে দেখে খুব খুশি হয়, কিন্তু ঠিক তখনই জোয়ার ফোনে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার রিমাইন্ডার আসে। ও ছেলেটিকে বলে সরি আর তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়। ছেলেটি অবশ্য মনে করে যে জোয়া বোধহয় ডেট এড়ানোর জন্য অজুহাত দেখাচ্ছে। অ্যাসাইনমেন্ট জমা দিয়ে জোয়া যখন ফিরছিল, তখন মগজিনের মেসেজ আসে। সে লিখেছে, আমি নিচে অপেক্ষা করছি, তুমি জলদি এসো। এদিকে মিনু একা বসে জোয়ার ছবি দেখছে। জোয়া মগজিনের গাড়িতে উঠলে মগজিন ওকে কফি দেয় আর গাড়িতে রোমান্টিক গান চালিয়ে দেয়। এরপর ওরা ফটো এক্সিবিশনের উদ্দেশ্যে রওনা হয়। পথে জোয়া মনে মনে ভাবে, অনলাইনে যে ভালোবাসার কথা কনফেস করেছে সে কি মগজিন হতে পারে। পরেক্ষণে ও নিজেকে সামলে নেয় যে না না, এমনটা হওয়া সম্ভব নয়। ওরা এক্সিবিশনে পৌঁছাতেই দেখে সেখানে মিনহু আর ইয়াংহিও হাজির। ওদের দেখে জোয়া বেশ অবাক হয়। জোয়া মগজিনের সাথে খুব খুশি ছিল। ও মিনহুর কাছে গিয়ে ফিসফিস করে বলে, তুই ইয়াংহিকে নিয়ে এখান থেকে জলদি কেটে পড়তো, আমাদের দুজনকে একা থাকতে না দিলে কিন্তু খবর আছে। এরপর জোয়া মগজিনের সাথে বসে বই পড়তে থাকে। ওরা ঠিক করে যে কিছু খাবার অর্ডার করবে, কিন্তু তখনই মিনহু আর ইয়াংহি এসে ওদের ঠিক পাশের কেবিনেই বসে পড়ে। একটু পর মগজিন ঝিমুতে ঝিমুতে ঘুমিয়ে পড়ে। জোয়া পরম আবেশে ওর দিকে তাকিয়ে ওর কাছে যেতে থাকে। ঠিক তখনই মিনহু ওদের ডিস্টার্ব করার জন্য সজোরে চিৎকার করে ওঠে। মিনহু মনে মনে খুব আনন্দ পাচ্ছিল, কারণ সুযোগ পেলেই জোয়ার মগজিনকে আলাদা করার চেষ্টা করেছিল। জোয়ার আগে মিনহুর দিকে তাকায়, কিন্তু মগজিনের সামনে নিজেকে সে সামলে নেয়। এরপর মগজিন গাড়ি আনতে যায় আর ইয়াংহি ওয়াশরুমে যায়। জোয়া মিনহুকে তখন ধমক দিয়ে বলে, আমাদের একদম পিছু নিবি না তুই। তারপরও মগজিনের সাথে চলে যায়। ইয়াংহি ফিরে এসে মিনহুকে সেকেন্ড রাউন্ডে কোথাও যাওয়ার কথা বললে মিনহু সরাসরি মানা করে দেয়। অন্যদিকে জোয়া আর মগজিনের একসাথে বেসবল গেম দারুণ এনজয় করছিল। এদিকে রুমে বসে পাকনীল তার কম্পিউটার অ্যাসাইনমেন্ট মেলাতে পারছিল না, আর মিনহু নিজের ভাবনায় ডুবেছিল। ও ভাবছিল যে মগজিন আর জোয়া নিশ্চয়ই এখন দারুণ মজা করছে, ড্রিঙ্ক করছে। আচ্ছা, ড্রিঙ্ক করার পর যদি ওরা একে অপরকে কিস করে ফেলে, এই চিন্তা মাথায় আসতেই ও হড়বড় করে উঠে তৈরি হতে শুরু করে। পাকনীল সাহায্য চাইলো। মিনহু বলে, আমি এখন দাঁড়াতে পারবো না রে, খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমার এক্ষুনি বের হতে হবে। মিনহু যখন বের হতে যাবে, সে দেখে যে মগজিন আর জোয়া ফিরে আসছে। মগজিন জোয়াকে ছেড়ে মিনহুকে একটু আড়ালে নিয়ে যায়। মগজিন সরাসরি মিনহুকে জিজ্ঞেস করে, কি রে, তুই কি জোয়াকে পছন্দ করিস? মিনহু কোনো উত্তর দেয় না। ও পাল্টা মগজিনকে প্রশ্ন করে, তুই কি জোয়াকে পছন্দ করিস? মগজিন নির্দ্বিধায় বলে, হ্যাঁ, জোয়াকে আমার খুব পছন্দ হয়েছে। এটি বলি সে সেখান থেকে চলে যায়। মগজিন যাওয়ার পর জোয়ার মেসেজ আসে আর মিনহুর সাথে দেখা করতে যায়। মিনহু যখন দেখা করতে যায়, জোয়া ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, মগজিন আমার ব্যাপারে তোকে কিছু বলেছে? মিনহু তার মন খারাপ লুকিয়ে হালকা চালিয়ে বলে, তেমন বিশেষ কিছু বলেনি, তবে মনে হয়েছে ও তোর উপর বেশ ইমপ্রেসড। এইটা শুনে জোয়া তো খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর মিনহু জোয়াকে জিজ্ঞেস করে, তুই আমার ব্যাপারে কি ভাবিস? জোয়া বলে, আরে তুই তো সবসময় আমাকে অনেক সাহায্য করেছিস, তোকে নিয়ে আর ভাবার কি আছে। পরদিন দেখা যায় মিনহুর দিদি ওর জন্য অপেক্ষা করছে। মিনহু আসার পর সে বলে, চল আমাদের বিয়ের কেনাকাটা করতে যেতে হবে। এরপর তার একটি রেস্টুরেন্টে বসে থাকাকালীন মিনহুর দিদির হবু বরের ফোন আসে। দিদি তাকে ফোনে বলছিল, আমি বিয়ের পেছনে এত টাকা খরচ করতে পারবো না, আর এত দামি বিয়ের পোশাকও কেনা আমার পক্ষে সম্ভব নয়। তুমি না বলেছিলে তোমার পরিবার কি মানাবে? এখন কি হলো? মিনহু আড়াল থেকে তাদের সব কথা শুনে ফেলে আর দিদিকে জিজ্ঞেস করে, কি হয়েছে দিদি, টাকার কোনো সমস্যা? দিদি ওকে আশ্বস্ত করে বলে, আরে চিন্তা করিস না, আমি সব সামলে নেব। মিনহু তখন কিছুটা ইমোশনাল হয়ে বলে, তুমি সবসময় বড়দের মতো আচরণ করো কেন দিদি? মাঝে মাঝে নিজের সমস্যাগুলো আমার সাথে শেয়ার করলেও তো পারো, আমাকে একটু সাহায্য করার সুযোগ দাও। আমার খুব অপরাধ বোধ হয়, কারণ আমি আজ পর্যন্ত তোমার জন্য কিছুই করতে পারিনি। এরপর আমরা সেই ছেলেটিকে দেখি যাকে জোয়া সাহায্য করেছিল। সে ডেটিং অ্যাপে নিজের নাম বদলে জোয়ার সাথে নতুন একটি ডেট ফিক্সড করে। জোয়ার রুমমেট বোয়ংকে জানায় জোয়া আবার নতুন এক ছেলের সাথে ডেটে যাচ্ছে। ছেলেটি যখন দেখা করতে আসে, ও মাথায় ক্যাপ পরেছিল, তাই জোয়াকে চিনতে পারেনি। আসলে এটি সেই ছেলেই
যাকে জুয়া আগের বার অ্যাসাইনমেন্টের দোহাই দিয়ে মাঝপথে ফেলে চলে গিয়েছিল। ছেলেটি মনে মনে হাসে আর ভাবতে থাকে, ও দেখে আমাকে চিনতেই পারেনি। এরপর সে জুয়াকে বলে, কলেজের কাছে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, চলো আমরা সেখানেই আড্ডা দেব। জুয়া তার কথায় রাজি হয়ে তার সাথে রওনা দেয়। এদিকে মিনু জানতে পারে যে জুয়া আজ অন্য এক ছেলের সাথে ডেটে গেছে। ও যখন ছেলেটির আইডি চেক করে তখন সে দেখে যে ছেলেটি তার নাম পরিবর্তন করেছে। এতে মিনহুর মনে কিছুটা খটকা লাগে, কিন্তু ও সেই বিষয়টাকে তেমন একটা পাত্তা দেয় না। ঠিক তখনই মঞ্জুন মিনহুকে বলে, তোর অ্যাপটা ভালো কাজ করছে, কিন্তু আজকাল চারপাশে অপরাধ আর হয়রানি অনেক বেড়ে গেছে, তাই মেয়েদের নিরাপত্তার জন্য অ্যাপে কিছু সেফটি এলিমেন্ট যোগ করা উচিত। তার এই কথা শুনেই মিনহুর মাথায় জুয়ার কথা আসে আর ও হন্যে হয়ে জুয়ার সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। ও জুয়াকে বারবার কল দিল, জুয়া তার ফোন ধরছিল না। এতে মিনহুর দুশ্চিন্তা আরো বেড়ে যায়। ও ক্যাম্পাসের সব জায়গায় জুয়াকে খোঁজে, কিন্তু কোথাও সে তাকে খুঁজে পায় না। অন্যদিকে জুয়া হাঁটতে হাঁটতে ছেলেটিকে জিজ্ঞেস করে, তোমার রেস্টুরেন্ট আর কত দূরে? ছেলেটি তখন তাচ্ছিল্যের সুরে বলে, এই নির্জন জায়গায় আবার রেস্টুরেন্ট কোথায় পাবে তুমি? জুয়া তখনই ওকে চিনে ফেলে আর ভয়ে একদম আঁতকে ওঠে আর বলে, তুমি কি সেই ছেলে নও যাকে আমি ব্যান্ডেজ দিয়েছিলাম? ছেলেটি তখন এক শয়তানি হাসি এসে বলে, ও অবশেষে তাহলে তুমি আমাকে চিনতে পেরেছ। জুয়া ওর শয়তানি চেহারা দেখে ভয় পেয়ে যায়। ও তখনই নিজের ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে আর সেটা ওর মুখে স্প্রে করে পালানোর জন্য দৌড় দেয়। ও দুটো গাড়ির আড়ালে লুকিয়ে মিনুকে কল করার চেষ্টা করে, কিন্তু মিনু ওদিকে জুয়াকে কল করছিল, তাই বারবার লাইন বিজি আসছিল। লুকিয়ে থাকার সময় হঠাৎ জুয়ার হাত থেকে কোনো কিছু শব্দ হওয়ায় ছেলেটি টের পেয়ে যায় যে সে কোথায় আছে। জুয়া আবার সেখান থেকে প্রাণপণে দৌড় দেয়। তখনই কেউ ওর হাত শক্ত করে ধরে ফেলে। ভয়ে সে সিটিয়ে গিয়ে দেখে যে ওটা মগজিনকে সেখানে দেখে ওই ছেলেটি ভয়ে পালিয়ে যায়। মগজিন জোয়াকে একটু শান্ত জায়গায় নিয়ে গিয়ে একটা ড্রিঙ্ক দেয় আর বলে, এটা খেলে তুমি এখন একটু স্বস্তি পাবে। জোয়া তখনও ভয়ে কাঁপতে থাকে আর কাঁপা কাঁপা হাতে ড্রিঙ্কটা হাতে নেয়। ঠিক তখনই মিনহু সেখানে এসে হাজির হয়। মিনহুকে দেখা মাত্রই জুয়া যেন কান্নায় ভেঙে পড়ে। ও কাঁদতে কাঁদতে বলে, তুই কোথায় ছিলে এতক্ষণ? আমি তোকে কতবার কল করার চেষ্টা করেছি, জানিস আমি কতটা ভয় পেয়েছিলাম। মিনহু জুয়াকে সুস্থ দেখে যেন তার ধরে প্রাণ ফিরে পায়। এরপর সবাই পুলিশ স্টেশনে যায়। ইন্সপেক্টর বলে, ভাগ্যিস তোমার সাথে বড় কিছু ঘটেনি। পুলিশ যখন ওই ছেলেটিকে ধরে নিয়ে আসে, মিনহু রাগে একদম ফেটে পড়ে আর তাকে মারতে যায়, কিন্তু জোয়া ওকে থামিয়ে দিয়ে বলে, এখন পুলিশকে ওদের কাজ করতে দে। ফিরে আসার সময় মিনহু আর জোয়া একসাথে বসে। মিনহু অনুতপ্ত হয়ে বলে, সরি জোয়া, আমার ওই অ্যাপের কারণে আজ তুই এত বড় বিপদে পড়েছিলি, আমি অ্যাপটা ডিলিট করে দেব। জোয়া ওকে সান্ত্বনা দিয়ে বলে, আরে এতে তোর অ্যাপের কোনো দোষ নেই, ওই ছেলেটাই পাগল ছিল। মিনহু আক্ষেপ করে বলে, কিন্তু আমার অ্যাপই তো তোকে ওই ছেলের সাথে কানেক্ট করিয়েছিল, তাই না? অ্যাপটা না থাকলে হয়তো তুই ছেলের দেখা পেতি না, আর ছেলেটাও তোর সাথে এরকম বাজে ব্যবহার করার সুযোগ পেত না। জয়া তখন বলে, শোন, আজ তোর দেয়া একটা ছোট্ট জিনিসই আমাকে বাঁচিয়েছে। এই বলে সে ওই পেপার স্প্রেটা দেখায়। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একবার ওরা দুজন স্পোর্টস কমপ্লেক্সে গিয়েছিল আর মিনহু সেখানে একটি গিফট সেকশন থেকে জোয়ার জন্য পেপার স্প্রেটা জিতে এনেছিল। তখন ওটা দেখে জোয়া বেশ বিরক্ত হয়েছিল আর বলেছিল, যেটা কি ধরনের গিফট, এটা আমার কি কাজে লাগবে? এটা তো শুধু শুধু আমার ব্যাগে পড়ে থাকবে। ফ্ল্যাশব্যাক শেষ হলে জোয়া হাসি মুখে বলে, দেখ জিনিসটা আজ কতটা কাজে লেগেছে আমার, ওটাই আজ আমাকে বাঁচিয়েছে। মিনহু তখন ইমোশনাল হয়ে জোয়াকে জড়িয়ে ধরে আর বলে, সরি জোয়া, আজ আমার পৌঁছাতে দেরি হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে আর কখনো এমন হবে না। আর যখনই তুই এমন নির্জন জায়গায় যাবি, প্লিজ আমাকে কল করিস। মিনহুর এই হুট করে জড়িয়ে ধরায় জোয়া কিছুটা অপ্রস্তুত বোধ করে। ও একটু দূরে সরে গিয়ে কথা ঘুরিয়ে বলে, আরে ঠিক আছে, চল এখন সবকিছু আমরা ভুলে যাই, আমি এখন ঠিক আছি, আমাদের এবার রুমে ফিরে গিয়ে ঘুমানো উচিত, আমি খুব টায়ার্ড। এই বলে জোয়া সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় জোয়া যখন তার রুমে থাকে তখন বইয়ং তাকে জানায় যে মিনহু তার ডেটিং অ্যাপটি ডিলিট করে দিয়েছে। তার এই কথা শুনে জোয়া খুব মন খারাপ করে, কারণ জানতো যে মিনহু এই অ্যাপটার পেছনে কতটা পরিশ্রম করেছিল। ওদিকে মিনহু বসে বসে ভাবছিল এবার সে নতুন কি অ্যাপ বানাবে। পার্ক নেলো তার অ্যাসাইনমেন্ট নিয়ে হিমশিম খাচ্ছিল। ওরা একে অপরকে উৎসাহ দেয় যে আজই ওরা ওদের মিশন কমপ্লিট করবে। আর কাজ করতে করতে ওরা দুজনেই ওখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জুয়া মিনহুকে কল করে বলে, আজ থেকে আমি জিমে যাচ্ছি। কাল রাতে বুঝলাম আমার স্টেমিনা খুব খারাপ, ঠিক মতো দৌড়াতেও পারছিলাম না আমি, তুইও চলে আয়। জিমের কথা শুনে মিনহু আসতে মানা করে দেয়, কিন্তু তখনই মঞ্জুন বলে ওঠে, এই সময় তো জিমে ছেলেদের ভিড়ে ঠাসা থাকে। এই কথা শুনেই মিনহুর চোখ কপালে উঠে যায়। ও তখনই জিমের দিকে রওনা দেয়। জুয়া জিমে গিয়ে দেখে যে সত্যি সেখানে শুধু ছেলেরা এক্সারসাইজ করছে, সেখানে কোনো মেয়েই নেই। ও ঠিক মতো পারছিল না দেখে একটা ছেলে এগিয়ে এসে ওকে শিখিয়ে দেয়। জুয়া তাকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই মিনহু সেখানে হাজির হয়। মিনহুকে দেখেই ছেলেটি চলে যায়।
এরপর মগজিনও সেখানে আসে। মগজিনকে দেখে জুয়া খুব খুশি হলেও মিনহুর মনটা একদম খারাপ হয়ে যায়। জুয়ার মগজিন যখন এক্সারসাইজ করছিল, মিনহু ওদের মাঝখানে ঢুকে ব্যায়াম শুরু করে দেয়। এক পর্যায়ে ঘেমে গিয়ে মিনহু যখন ঘাম মোছার জন্য শার্ট তুলে, ওর বডি দেখে জুয়া আর মগজিন দুজনেই খুব প্রশংসা করে। জিম শেষ করে মিনহুর রুমে ফিরেই ক্লান্তিতে বিছানায় ধপাস করে পড়ে যায়। পরের সিনে জুয়া আর মিনহু কোথাও যাচ্ছিল। জুয়া মিনহুকে সাহস দিয়ে বলে, তুই আগে একটা অ্যাপ বানিয়েছিস, তুই আবারও পারবি। এরপর জোয়া যখন তার কাজে ছিল, মগজুনও সেখানে তার বন্ধুদের নিয়ে অ্যাসাইনমেন্ট করছিল। তখনই মঞ্জুন সেখানে এলে জোয়াকে অনুরোধ করে যেন মগজিনকে টাউন টোরে যাওয়ার জন্য রাজি করায়। বিনিময়ে জোয়াকে গিফট দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সবাই যখন একসাথে বসেছিল, মগজিন কাজ শেষ করে চলে যেতে চাইলে জোয়াকে থামানোর চেষ্টা করে, কিন্তু ও শুনছিল না। জোয়া মিনুকে সিগন্যাল দিলে মিনু মগজিনকে বসতে বলে, আর মগজিন তার কথায় রাজি হয়ে যায়। এরপর জোয়ার ইশারায় মঞ্জিল মগজিনকে বলে, আমরা সিনারি ফটোগ্রাফির জন্য ট্রেনে করে টাউন টোরে যাচ্ছি, তুই কি আমাদের সাথে যাবি? মগজিন বলে, আমার তো গাড়ি আছে, আমরা গাড়ি করে যাই না কেন? সবাই তার কথায় রাজি হয়ে যায়। মিনহু মনে মনে কষ্ট পায় যে মগজিন তাকে একবারও ইনভাইট করলো না। জোয়ার মঞ্জুনের চোখের ইশারা দেখে মিনহু বুঝে যায় যে এটা ওদেরই প্ল্যান ছিল। সেখানে বসে ওরা আবারও ডিআরএম এর একটি পোস্ট দেখে আর ভাবতে থাকে যে রহস্যময় ব্যক্তিটি আসলে কে। মগজিন সবার জন্য তখন আইসক্রিম আনে, আর জোয়ার জন্য আনে ওর প্রিয় ফ্লেভারটি। পরে রুমে বসে মঞ্জুন বলছিল জোয়ার মগজিনকে কিন্তু একসাথে বেশ মানায়। তার এই কথা শুনে মিনহু রিয়েক্ট করে। মঞ্জুন আক্ষেপ করে বলে, মনে হয় এই রুমে আমি একাই সিঙ্গেল আছি, তোরা সবসময় কাজে বিজি থাকিস। আমারও যদি একটা গার্লফ্রেন্ড থাকতো। তখন পার্কনেল মিনহুকে আড়ালে বলে, তুই যদি জোয়াকে পছন্দ করিস তবে এখনই ওকে বলে দে, দেরি হয়ে গেলে কিন্তু পরে পস্তাবি। পরের দিন সবাই টাউন ট্যুরের জন্য বের হয়। জোয়া বিশাল এক ব্যাগ নিয়ে আসায় মঞ্জুন মজা করে জিজ্ঞেস করে, কিরে তুই কি হোস্টেল ছেড়ে দিচ্ছিস নাকি? জোয়া বলে, বেশি কথা বলিস না তো, কারো কিছু দরকার হলে বলিস, আমার ব্যাগে সবকিছু আছে। মিনহু জোয়াকে বলে তার পাশে পেছনের সিটে বসতে, কিন্তু জোয়া মগজিনের পাশে সামনের সিটে গিয়ে বসে। মিনহুকে সাবধান করে বলে, সামনে বসলে তুই তো ঘুমিয়ে পড়বি, কিন্তু জোয়া তার কথা শোনে না। গাড়ি স্টার্ট হতেই জোয়া ঘুমে একদম ঢলে পড়ে। মিনহু পেছন থেকে পরম মমতায় জোয়ার মাথার নিচে একটি বালিশ দিয়ে দেয়, যাতে ওর মাথা জানালার কাজের সাথে ধাক্কা না খায়। মগজিন তখন ওকে জিজ্ঞেস করে, ও কি গাড়িতে উঠলেই সবসময় এভাবে ঘুমিয়ে পড়ে? মিনহু উত্তর দেয়, হ্যাঁ, লম্বা জার্নি হলে ও ঘুমাবেই। অবশেষে ওরা এক চমৎকার জায়গায় পৌঁছায়। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে সবাই ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করে। জোয়া ঘুম থেকে উঠে মিনহুর কাছে গিয়ে কাচুমাচু হয়ে জিজ্ঞেস করে, আমি কি পুরো রাস্তা ঘুমিয়েই কাটিয়েছি? আমি কি ঘুমের ঘোড়ায় কোনো অদ্ভুত আচরণ করেছি? মিনহু হালকা হেসে বলে, না, তুই তেমন কিছুই করিসনি। তার এই কথা শুনে জোয়া আশ্বস্ত হয়। এরপর জোয়া ব্যাগ থেকে নিজের লিপ বাম বের করে তার ঠোঁটে লাগাতে শুরু করে। মগজিন সেটা দেখে লিপ বামটা চাইলে তার আগেই পাশে থাকা মিনহু জোয়ার হাত থেকে ওটা ছিনিয়ে নেয় আর নিজের ঠোঁটে ঘষতে থাকে। মিনহু বলে, উফ, দেখ আমার ঠোঁট দুটো কত ফেটে গেছে। এরপর মগজিন লিপ বামটা ব্যবহার করে জোয়াকে ফেরত দিতে গেলে মিনহু আবার ওটা কেড়ে নিয়ে নিজের ঠোঁটে লাগাতে থাকে। জোয়া অবাক হয়ে ভাবে, মিনহু হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছে কেন? ও কি পাগল হয়ে গেছে নাকি? এর পরের সিনে দেখা যায় জোয়া একটি হার্ট শেপের ফ্রেম দিয়ে মগজিনকে দেখছিল আর ওর একটি ছবি তোলার চেষ্টা করছিল। ঠিক তখনই মিনহু মাঝখানে চলে আসে আর অদ্ভুত সব পোজ দিতে শুরু করে। তার এই কাজে জোয়া বিরক্ত হয়ে বলে, আরে তুই শর্ত, আমি মগজিনের ছবি তুলবো। কিন্তু মিনহু তো একরোখা, ও নড়তেই রাজি হয় না। পরে জোয়া একটি দোকানে গিয়ে নিজের জন্য কিছু হেয়ার ক্লিপ দেখছিল, কিন্তু মিনহু কোনোভাবেই সেখানে ওকে টিকতে দিচ্ছিল না। এরপর মঞ্জুন সবাইকে বলে, চলো তোমাদের এখানকার একটা স্পেশাল জায়গায় নিয়ে যাই। ও সবাইকে এমন এক ক্যাফেতে নিয়ে যায় যেখানে কফির কাপের উপর মজার সব অপমানজনক কথা লিখে কফি সার্ভ করা হতো। সবাই এটা দেখে বেশ মজা পায়। এরপর ওরা সবাই মঞ্জুনের বাড়িতে যায়, যেখানে ওর বাবা মা ওদের জন্য খুব সুন্দর করে স্বাগত জানায়। বইয়ং ওদের জন্য উপহার নিয়ে এসেছিল, যা দেখে মঞ্জুন ওর উপর বেশ ইমপ্রেসড হয়। রাতে মগজিনের বাবার ফোন আসে। সে ওর অ্যাপের খোঁজ নিয়ে বলে, তোমার অ্যাপটা এখন আর দেখা যাচ্ছে না কেন? মগজিন বলে, একটা কারণে ওটা ডিলিট করে দিয়েছি, এখন নতুন একটা অ্যাপ বানাচ্ছি। ওর বাবা তখন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, ঠিক আছে, তবে আমরা তোমার নতুন অ্যাপের সাথে কম্পিটিশনে অংশ নেব। মগজিন কিছু বলার আগেই তার বাবা ফোনটা কেটে দেয়। এরপর সবাই মিলে একটি খেলায় মেতে ওঠে। খেলার নিয়ম অনুযায়ী হারের শাস্তি স্বরূপ প্রথমে জোয়াকে এবং পরে পার্কনেলকে ড্রিঙ্ক করতে হয়। খেলা যত এগোয় পার্কনেল বারবার হারতে থাকে আর ওকে বারবার ড্রিঙ্ক করতে হয়। এরপর ওরা একটি নতুন খেলা শুরু করে, যেখানে একে অপরকে
খুব দ্রুত উত্তর দিতে হবে। যার প্রশ্নের উত্তর দেওয়া দেরি হবে সেই হেরে যাবে। খেলার ছলে মিনহু জুয়াকে বলে আই লাইক ইউ, কিন্তু জুয়া কোনো উত্তর না দেওয়ায় মিনহু হেরে যায় আর ওকে ড্রিঙ্ক করতে হয়। মিনহু আবারও জুয়াকে বলে আই লাইক ইউ, কিন্তু এবারও জুয়া তার কথায় কোনো সাড়া দেয় না। আর জুয়া মকজিনকে বলে আই লাইক ইউ। মকজিনও পাল্টা উত্তর দেয় আই লাইক ইউ। জুয়ার মকজিনের এই ঘনিষ্ঠতা দেখে মিনহুর মন ভেঙে যায়। ও সেখান থেকে উঠে বাহিরে চলে যায়। ওর কাছে সেই হেয়ার ক্লিপটি ছিল যা জুয়ার পছন্দ হয়েছে। মিনহু ভেতরে ফিরে এলে পার্কনেল জিজ্ঞেস করে কিরে তুই ঠিক আছিস তো? মিনহু বলে হ্যাঁ আমি ঠিক আছি। ওদিকে জুয়া অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলায় অদ্ভুত সব কাণ্ড শুরু করে দেয়। ও প্রথমে বয়ং এর গাল টিপে বলে তুমি কত কিউট, জানো একটা ডাম্পলিং। এরপর পার্টনারের কাছে গিয়ে একই কথা বলে। মিনহুকে সরানোর চেষ্টা করলে জুয়া মঞ্জুনকে ধরে ফেলে আর বলে এটা তো একটা ডার্টি ডাম্পলিং। মঞ্জুন তো একদম অবাক হয়ে যায়। মকজিন বাইরে বসে ওর কম্পিটিশন সাইড দেখছিল আর ওর বাবার দেওয়া চাপের কথা ভেবে খুব দুশ্চিন্তা করছিল। তখন নেশাগ্রস্ত জুয়া সেখানে গিয়ে মকজিনের গাল টিপে আবল তাবল বকতে শুরু করে। জুয়ার এই পাগলামি দেখে মকজিনের মন সাথে সাথেই ভালো হয়ে যায়। হুট করে জুয়াকে বলে ফেলে আই লাভ ইউ। মকজিন কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে আর তারপর জুয়াকে জড়িয়ে ধরে কিস করে। মিনহু তখনই জুয়ার জন্য হ্যাংওভারের ওষুধ নিয়ে আসছিল, কিন্তু ওদের ওই অবস্থায় দেখে ওর বুকটা কষ্টে ফেটে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে জুয়া কিছুই মনে করতে পারছিল না। ও মকজিনের দেখা পেয়ে জিজ্ঞেস করে কাল রাতে আমি তোর সাথে কি করেছিলাম? মকজিন তাকে পাল্টা প্রশ্ন করলে জুয়া তাকে বলে আমি কাল অনেক ড্রিঙ্ক করেছিলাম, তাই আমার কিচ্ছু মনে নেই। ও মাথা চেপে ধরে সেখান থেকে চলে যায়। ব্রেকফাস্টিং এর সময় বয়ংকে বলে কাল রাতে তুই খুব অদ্ভুত সব আচরণ করছিলি, এখন তুই ঠিক আছিস তো? জুয়া বলে আমার সত্যি কিছু মনে নেই, আমি কিছুই মনে করতে পারছি না যে কাল রাতে কি হয়েছিল। এরপর মিনহুর দিকে তাকিয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করে কিরে আমি কি সত্যি খুব অদ্ভুত কিছু করেছি? মিনহু তখন জুয়াকে অবাক হয়ে জিজ্ঞেস করে তোর কি সত্যি কিছু মনে নেই যে কাল রাতে তুই কি করেছিস? জুয়া বলে না রে, সত্যি মনে নেই। আমার শুধু মনে আছে যে আমরা একটা গেম খেলছিলাম, বাস, তারপরে সবকিছু আবছা। এরপর ফেরার সময় মঞ্জুরের বাবা মা ওদের বিদায় জানাতে আসে। ওর মা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে এই মেয়েদের মধ্যে কেউ কি তোর গার্লফ্রেন্ড? মঞ্জুন চটপট উত্তর দেয় এখনো হয়নি মা, তবে খুব জলদি হয়ে যাবে। পথে ফেরার সময় জুয়া মকজিনকে বলে এবার কিন্তু আমি পুরো রাস্তা জেগে থাকবো, এক ফোঁটাও ঘুমাবো না। কথা বলতে বলতে জুয়ার নজর যায় মকজিনের হাতের ঘড়িটার দিকে। তখনই কাল রাতের সব দৃশ্য ওর চোখের সামনে ভেসে ওঠে। কিভাবে ও মকজিনকে কিস করেছিল সব মনে পড়ে যাওয়ায় জুয়া তো লজ্জায় আর বিস্ময়ে পাথর হয়ে যায়। মকজিন তখন খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে ক্যাম্পাসে ফিরে তোর কি প্ল্যান? জুয়া ঘোরের মধ্যে উত্তর দেয় তেমন স্পেশাল কিছু নেই। পরের সিনে জুয়া মিনহুর সাথে একটি রেস্টুরেন্টে বসেছিল। ও মিনহুকে সতর্ক করে দেয় মকজিনকে ভুলেও বলিস না যে আমি এখনো ডেট শিট পর্যন্ত দেখিনি, ও জানলে আমার সম্পর্কে কি ভাববে বলতো। এরপর রুমে ফিরে জুয়া পড়াশোনার চেষ্টা করছিল, কিন্তু তার মন সেদিকে ছিল না। তাই সে জিমিং আর বয়ংকে অনেক অনুরোধ করে বাহিরে গিয়ে পড়ার জন্য, কিন্তু কেউ রাজি হয় না। শেষও মিনহুকে কল দেয়। মিনহু প্রথমে মানা করলেও যখন জুয়া কফি খাওয়ার লোভ দেখায় ও তার কথায় রাজি হয়ে যায়। জুয়া বাইরে এসে দেখে মিনহু আগে থেকেই দাঁড়িয়ে আছে। মিনহু মজা করে বলে আমি কিন্তু শুধু কফি খাওয়া লোভে এসেছি, তুই কিন্তু আবার অন্য কিছু ভাবিস না। ক্যাফেতে পড়াশোনা করার সময় মিনহু খেয়াল করে যে জুয়ার চুল বারবার ওর মুখের উপর পড়ছে। ও খুব কোমল ভাবে জুয়ার চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দেয়। মিনহুর এই স্পর্শে জুয়া হঠাৎ এক অন্যরকম অনুভূতি বোধ করে আর পড়াশোনায় মন বসাতে পারছিল না সে। ও মিনহুর ফোন কেড়ে নিয়ে দেখতে পায় সেখানে শুধু জুয়ার ছবিতে ঠাসা। জুয়া অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে তোর ফোনে আমার এত ছবি কেন? মিনহুর সহজভাবে উত্তর দেয় যখনই মন খারাপ থাকে তোর এই ছবিগুলো দেখলেই আমার মন একদম ভালো হয়ে যায়। রুমে ফিরে জুয়া সারা রাত মিনহুর কথা ভাবতে থাকে। পরদিন সবার পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে সবাই চলে গেলেও জুয়া শেষ মুহূর্ত পর্যন্ত লিখে হল থেকে বের হয়। বাইরে বয়ং এর সাথে দেখা হলেও জিজ্ঞেস করে এবার কি প্ল্যান? জুয়া বলে মিনহুর সাথে ঘুরতে যাব। বয়ং অবাক হয়ে বলে মকজিনের সাথে কোনো প্ল্যান নেই তোর? তুই তো ওকে ভুলেই গেছিস মনে হয়। সবসময় পরীক্ষার পর মিনহুর সাথে ঘোরার এই অভ্যাসটা এবার তোর বদলানো উচিত। এরপর জোয়া যখন ওর কাজের জায়গায় ছিল মকজিন সেখানে এসে দুটো কফির অর্ডার দেয়। ও জোয়াকে বলে সামনে ফেস্টিভ্যাল, তুমি কি আমাদের ফুড স্টলে একটু হেল্প করবে? জোয়া আনন্দে তার কথায় রাজি হয়ে যায়। মকজিন একটি কফি জোয়ার দিকে এগিয়ে দিয়ে বলে এটা তোমার জন্য, আর এক চিলতে হাসি দিয়ে সে চলে যায়। এইসব দেখে তো জোয়ার বস দীর্ঘশ্বাস ফেলে আর জিজ্ঞেস করে ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড? জোয়া লজ্জা পেয়ে বলে আপনি কি করে বুঝলেন? এটা শুনে বেচারা বসের মনটা ভেঙে একদম চুরমার হয়ে যায়। পরদিন মিনহু, ইয়াংহি আর জুয়া একসাথে ব্রেকফাস্ট করছিল। জুয়া খুব বিষণ্ণ ছিল, কারণ এমসি অ্যানাউন্সার হিসেবে ও সিলেক্ট হয়েছে কিনা সেই মেসেজ তখনও আসেনি। ঠিক তখনই ইয়াংহির ফোনে মেসেজ আসে আর ও খুশিতে চিৎকার করে ওঠে যে সে সিলেক্ট হয়েছে।
ইয়াংহি জোয়াকে সরি বলল। জো হাসি মুখে ওকে অভিনন্দন জানায়, যদিও ভেতরে ভেতরে ও খুব কষ্ট পাচ্ছিল। মিনহো জোয়ার এই মন খারাপটা ঠিকই ধরে ফেলে। জো রুমে ফিরে জিমিন আর বুয়ংকে সবকিছু বলে। ও খুব হতাশ ছিল। এমন সময় বুয়ং একটোরা ফুল নিয়ে রুমে ঢোকে আর বলে, মগজিন বোধহয় ওর জন্য এটা পাঠিয়েছে। এটা শুনে জোয়া মুহূর্তে সব দুঃখ ভুলে খুশিতে নেচে ওঠে। এরপর বুয়ং ওদের এক দারুণ খবর দেয়, এখন ছেলে আর মেয়েদের উভয় হোস্টেলে ওপেন করে দেওয়া হয়েছে। যে কেউ চাইলে অন্যের রুমে গিয়ে দেখতে পারে যে কার রুম কতটা পরিষ্কার আর গুছানো। জোয়া বলে, চল আমরাও চেক করতে যাই। এরপর ওরা সবাই মিলে বয়েজ হোস্টেলে যায়। ছেলেদের রুমগুলো যা ছিঁড়ি, কোনোটাতে ঢোকার জো নেই। তবে একটি রুমে ঢুকে ওরা একেবারে অবাক হয়ে যায়। সেটি ছিল একদম পরিপাটি আর ঝকঝকে। রুমটি ছিল মিনহুর, আর এটি গুছিয়ে রেখেছিল মঞ্জুন। জো এসব দেখে মুগ্ধ হয়ে বলে, মঞ্জুন, আমরা তোর এই পরিচ্ছন্নতার একদম ফ্যান হয়ে গেছি রে। মিনহু তখনই ঘরে ঢুকে আক্ষেপ করে বলে, আরে তোরা জানিস না ওর এই বাতিকের জন্য আমাদের কি পরিমাণ টর্চার সহ্য করতে হয়। জোয়া হেসে বলে, উল্টো তোদের ওকে থ্যাংক ইউ বলা উচিত যে ও তোদের রুমটা এত সুন্দর করে রেখেছে। বাকিদের রুমের যা অবস্থা দেখলাম সেখানে কোনো মানুষ থাকার মতো নয়। এরপর জোয়া মিনহুকে গর্ব করে জানায় যে আজ মগজিন তাকে ফুল পাঠিয়েছে। পরদিন কলেজে ছিল ফেস্টিভ্যাল, উৎসবের আমেজ চারদিকে। মিনহু আর জোয়া প্রথমে মঞ্জুনের স্টলে যায়। মঞ্জুন জিজ্ঞেস করে, তোরা কি ট্যারো কার্ড দেখবি নাকি ফরচুন কুকি ট্রাই করবি? ওরা ফরচুন কুকি বেছে নেয়। জোয়ার কুকির ভেতরে চিরকুটে লেখা ছিল, আছে তার কাঙ্ক্ষিত ডেট খুঁজে পাবে। আর মিনহুর চিরকুটে লেখা ছিল, আর যদি তুমি সাহস না দেখাও তবে তুমি তাকে চিরতরে হারিয়ে ফেলবে। মিনহু এইসব কিছু উড়িয়ে দিয়ে বলে, আমি এসব বিশ্বাস করি না। কিন্তু জোয়া বেশ গুরুত্ব দিয়ে বলে, আমি কিন্তু বিশ্বাস করি। উৎসবের এক পর্যায়ে মগজিন অবাক হয়ে দেখে যে জোয়া স্টেজে উঠছে। ও ভাবে যে জোয়া স্টেজে কি করছে। তখন একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে নারী জোয়ার ইন্টারভিউ নিয়েছিল। সে জোয়ার পারফরমেন্সে এতই মুগ্ধ ছিল যে তাকে ফেস্টিভ্যাল শুরু করার দায়িত্বই দিয়ে দেয়। খবরটা পেয়ে জোয়া আর মিনহু দুজনেই খুব খুশি হয়। জোয়া চমৎকার ভাবে অনুষ্ঠান শুরু করে। কিছুক্ষণ পর অর্গানাইজার এসে জানায় যে পরের গ্রুপটি আসতে দেরি করছে, তাই জোয়াকে আরো 30 মিনিট স্টেজ সামলাতে হবে। জোয়া তখন কুইজ গেম খেলে সময় পার করার চেষ্টা করে, কিন্তু তারপরও হাতে আরো 10 মিনিট সময় বেঁচে যায়। দর্শকরা যখন বোর হতে শুরু করে, মিনহু চট করে স্টেজে উঠে গান গাইতে শুরু করে। জোয়া বুঝতে পারে যে মিনহু ওকে বিপদ থেকে উদ্ধার করতে এখানে এসেছে। পরের সিনে দেখা যায় জোয়া একটি গেমিং অবতারের পোশাক পরে মিনহুর স্টলে এসেছে। মিনহুকে দেখে হাসতে হাসতে বলে, এ কি, তোকে তো একদম জাদুকর লাগছে। জোয়া বিরক্ত হয়ে বলে, আরে এটা একটা গেমের ক্যারেক্টার। মগজিনও সেখানে আসে আর জোয়ার সাজের খুব প্রশংসা করে। তার প্রশংসায় জোয়া তো খুশিতে একদম আটখানা। যদিও ওই ভারী ড্রেসটা নিয়েও বেশ হিমশিম খাচ্ছিল। এমন সময় ডান্স ডিপার্টমেন্টের এক সুন্দরী মেয়ে মগজিনের কাছে আসে। সবাই যখন একসাথে খেতে বসে, মেয়েটি তখন সগর্বে ঘোষণা করে যে আমি মগজিনের গার্লফ্রেন্ড। মগজিনও হেসে তার কথায় সায় দেয়। খবরটা শুনে জোয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ও এতটাই স্তব্ধ হয়ে যায় যে সে কিছুই আর বলতে পারছিল না। মেয়েটি চলে যাওয়ার পর মগজিন তাকে ফুল দেয়, কিন্তু জোয়ার মন তখন ভেঙে চুরমার। ও সেখান থেকে পালিয়ে গিয়ে একা একা খুব কাঁদতে থাকে। মিনু ওর পাশে এসে বসে আর তাকে শান্ত করার চেষ্টা করে। ও বলে, নিজেকে সামলানোর চেষ্টা কর জোয়া, সব ঠিক হয়ে যাবে, এত অধৈর্য হোস না আর ভেঙে পড়িস না। জোয়া থামছিল না দেখে মিনহুর নজর ঘোরানোর জন্য আবল তাবল কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে জোয়ার চুলগুলো মুখের উপর চলে এলে মিনহু হুট করে ওর চুলে একটি ক্লিপ পরিয়ে দেয়। এটা দেখে জোয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা তুই কখন কিনলি? মিনহু শান্ত গলায় বলে, সেদিন দোকানে তোর এটা পছন্দ হয়েছিল তাই না, তাই তখনই কিনে নিয়েছিলাম। ওরা দুজনে অপলক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে আর আবেগের বসে মিনহু জোয়াকে কিস করে বসে। জোয়া প্রথম ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মিনহু জিজ্ঞেস করে, তুই কি ড্রিঙ্ক করেছিস? জোয়া বলে, না। মিনহু তখন বলে, তাহলে আমাকে দূরে ঠেলে দেওয়ার কোনো দরকার নেই। মিনহুকে আবারও কিস করে আর এবার জোয়া তাকে আর বাধা দেয় না। পরদিন সকালে জোয়া ঘুম থেকে উঠে খুব অস্থিরতা বোধ করতে থাকে। বুয়ং আর জিমিন জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে তোর, সব ঠিক আছে তো? জোয়া আমতা আমতা করে বলে, হ্যাঁ রে, সব ঠিক আছে। ওদিকে মিনহু বিছানায় শুয়ে কাল রাতের কথা মনে করে এক অন্যরকম আবেশে ডুবে থাকে। মিনহু জোয়াকে মেসেজ করে, জেগেছিস তুই? জোয়া মিনহুকে দেখা করার জন্য ডাকে। মিনহু এলে জোয়া খুব কাচুমাচু হয়ে বলে, শোন মিনহু, কাল রাতে মগজনের গার্লফ্রেন্ডের কথা শুনে আমি খুব ভেঙে পড়েছিলাম। আমরা দুজনেই হয়তো ড্রিঙ্ক করে ফেলেছিলাম, তাই ঝোঁকের মাথায় আমাদের থেকে একটা ভুল হয়ে গেছে। তার জন্য আমি দুঃখিত রে। মিনু শান্ত গলায় বলে, এটা কোনো ভুল ছিল না জোয়া, আমি সত্যিই তোকে অনেক পছন্দ করি। তার এই কথা শুনে জোয়া একদম থমকে যায়। ও বিশ্বাসই করতে পারছিল না যে মিনু এমন কিছু বলবে তাকে। ও বলে, তুই কি হুঁশে আছিস নাকি এখনো ড্রিঙ্ক করে আছিস বলতো? দেখ, আমার এখন মাথা কাজ করছে না। আমার মনে হয় তুই নিজে অনেক কনফিউজড। তোর কনফিউশন আগে দূর কর,
তারপর আমার সাথে কথা বলিস, আর দয়া করে কিছুদিনের জন্য আমার থেকে দূরে থাক। এই বলে জুয়া সেখান থেকে চলে যায়। পরের সিনে জুয়া স্পোর্টস অ্যানাউন্সার হওয়ার একটা ভ্যাকেন্সি দেখতে পায়। বয়ং আর জিমিন ওর রুমে এসে ওকে মনমরা দেখে এর কারণ জিজ্ঞেস করে। যে ওদের মগজিনের ব্যাপারে সব সত্যি বলে দেয়। শুনে ওরা দুজনেই মগজিনের উপর ভীষণ রেগে যায়। জুয়া বলে, স্পোর্টস অ্যানাউন্সার হওয়ার আইডিয়াটা মগজিনের ছিল, তাই আমি এখন আর এটা হতে চাই না। কিন্তু তার বন্ধুরা ওকে সাহস দেয় আর বলে, তোর মধ্যে ট্যালেন্ট আছে, মগজিনের জন্য তুই নিজের স্বপ্ন কেন ছাড়বি? পরদিন ইন্টারভিউয়ারের সাথে দেখা করলে সে জোয়াকে কলেজ ব্রডকাস্ট সিস্টেমে জয়েন করতে বলে। জোয়া কিছুটা দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে, আমি কি সত্যি এটা পারবো? সে তাকে আশ্বস্ত করে। এদিকে মিনহু জোয়াকে বারবার মেসেজ দিল ও তার মেসেজের কোনো রিপ্লাই দেয় না। মিনহু এতে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। জোয়া যখন ব্রডকাস্ট সিস্টেমের রিক্রুটমেন্ট চেক করছিল তখন মিনহু সেখানে হাজির হয়। ও জিজ্ঞেস করে, তুই আমার মেসেজের রিপ্লাই কেন দিচ্ছিস না? জয়া উঠে চলে যেতে চাইলে মিনহুকে বাধা দেয়। জয়া ইমোশনাল হয়ে বলে, আমি আমাদের 12 বছরের বন্ধুত্বটা নষ্ট করতে চাই না। আমি চাই না যে 1 সপ্তাহ পরে তোর মনে হোক যে তুই হুট করে আবেগের বশে এই সিদ্ধান্ত নিয়েছিস আর তুই তখন আফসোস করিস। পরের সিনে জুয়া যখন রেস্টুরেন্টে ছিল তখন মগজিন সেখানে আসে। জয়াকে দেখে অবাক হয়ে যায়। মগজিন কথা বলার চেষ্টা করে বলে, আমি বেসবল ম্যাচের জন্য 2টো ভিআইপি টিকিট ম্যানেজ করেছি, তুমি কি আমার সাথে যাবে? জোয়া সরাসরি তাকে মানা করে দেয়। মগজিন কফি নিয়ে চলে যাওয়ার পর জোয়ার আগে ওর পেছনে গিয়ে ওকে খুব ধমকায়। ও চিৎকার করে বলে, আপনার সাহস কত যে আপনি আমার ইমোশন নিয়ে খেলেছেন? আমাকে বোকা বানিয়ে আপনি মজা পেয়েছেন, কিন্তু আমি আর বোকা হব না। আপনার উপর আমার আর বিন্দু মাত্র বিশ্বাস নেই। আজ থেকে আমার সামনে আপনি আর কখনোই আসবেন না। এই বলে জোয়া চলে যায় আর মগজিন সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ফিরে এসে জোয়া অনেক কান্নাকাটি করে, যা মিনহু দূর থেকে লক্ষ্য করে। এরপর জোয়া শক্ত হয়ে সিদ্ধান্ত নেয় যে ও স্পোর্টস অ্যানাউন্সার হবেই। ও রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করে বেশ খুশি হয়। কিন্তু ও যখন ইন্টারভিউর প্রস্তুতির জন্য একটা একাডেমিতে যায় তখন সেখানকার জোড়া ফি শুনে ও একদম স্তব্ধ হয়ে যায়। ও বলে যে এত টাকা দিয়ে আমার পক্ষে সম্ভব নয়। এরপর ওর সাথে ইয়াংহির দেখা হয়। ইয়াংহি বলে, আমি আমার পড়াশোনার ম্যাটেরিয়াল তোকে দেব, কিন্তু তার বদলে তোকে মিনহুর সব আপডেট আমাকে দিতে হবে। আমি তাকে মনে মনে পছন্দ করে ফেলেছি। পরে ওরা দুজনে যখন একসাথে পড়ছিল মিনহু সেখানে চলে আসে। জোয়া ইয়াংহির উপর বিরক্ত হয়। মিনহু সেখানে জোয়াকে সারাক্ষণ জ্বালাচ্ছিল যাতে ও পড়তে না পারে। জোয়া যখন লাইব্রেরিতে বই নিতে যায় মিনহুকে ফলো করতে থাকে। জোয়া রেগে গিয়ে বলে, তোর মাথা যতক্ষণ পরিষ্কার না হচ্ছে ততক্ষণ আমার পেছনে আসবি না। এরপর জোয়া আর ইয়াংহি একটি নামী মেকআপ আর্টিস্টের কাছে যায় তাদের পোর্টফোলিও করার জন্য। সেখানেও বাজেটের কথা শুনে জোয়া বাহিরে চলে আসে। ও বুঝতে পারছিল যে স্পোর্টস অ্যানাউন্সার হওয়ার পথটা বেশ ব্যয়বহুল। রুমে ফিরো জিমিন আর বইয়ংকে সব বলে। জিমিন তখন জোয়ার মেকআপ করে দেয় আর ওরা মিলে জোয়ার দারুণ কিছু পোর্টফোলিও পিকচার ক্লিক করে। ছবিগুলোতে জোয়াকে খুব মিষ্টি লাগছিল। রাতে জোয়া যখন বাইরে পড়ছিল মিনু সেখানে এসে হাজির হয় আর তাকে জিজ্ঞেস করে, এত রাতে এখানে পড়ছিস? জোয়া বলে, হ্যাঁ, কিছু প্রিপারেশন বাকি আছে। মিনু চলে গিয়ে বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে যে জোয়া তার স্বপ্নের জন্য কতটা পরিশ্রম করছে। পড়াশোনা শেষ করে জোয়া যখন ফিরছিল তখন ও দরজার কাছে একটি ব্যাগ দেখতে পায় যাতে ওর নাম লেখা ছিল। ব্যাগের ভেতরে ছিল জোয়ার প্রিয় সেই ম্যাকারন গুলো। জোয়া ওগুলো রুমে নিয়ে আসে। এরপর ড্রয়ার থেকে সে হেয়ার ক্লিপটি বের করে যা মিনহু ওকে ফেস্টিভ্যালের রাতে দিয়েছিল। ও ক্লিপটির দিকে তাকিয়ে মিনহুর কথা ভাবতে থাকে। এরপর মিনহুর সাথে সেই কিসের স্মৃতি জোয়ার মনে পড়ে। ও মিনহুর কথা ভাবতে শুরু করলে কিছুক্ষণ পরেই নিজেকে সামলে নিয়ে বলে, না না, আমি এসব কি ভাবছি, এটা হতেই পারে না। ও হেয়ার ক্লিপটি ড্রয়ারে রেখে মুখ বন্ধ করে দেয়। পরের সিনে সবাই ক্লাসে বসেছিল। জোয়াকে আসতে দেখে মিনহু ভাবে ও হয়তো তার পাশেই বসবে, তাই সে নিজের ব্যাগ সরিয়ে জায়গা করে দেয়। কিন্তু জোয়া ওকে এড়িয়ে সামনের সারিতে গিয়ে বসে। পরের সিনে জোয়া স্পোর্টস ক্লাবে গিয়ে একটি বই খুঁজছিল। বই পাওয়ার পর ও যখন চলে যাবে ঠিক তখনই মগজিন আর তার গার্লফ্রেন্ড সেখানে এসে হাজির হয়। ওরা ওকে কথা বলার জন্য থামায়। তখনই মগজিনের এক বন্ধু এসে জানায় যে মগজিনের একটি ইন্টারভিউ ভাইরাল হয়েছে। মগজিন মনে মনে ভয় পেয়ে যায় যে জোয়া কি জেনে ফেললো যে মিনহুর অ্যাপকে নিজের বলে চালিয়েছে। কিন্তু ভিডিওতে তেমন কিছু না থাকায় মগজিন একটু স্বস্তি পায়। জোয়া কাজের দোহাই দিয়ে সেখান থেকে চলে যায়। জোয়া জানতে পারে তার ইন্টারভিউ 16 তারিখে ঠিক করা হয়েছে। ইয়াংহি আর জোয়া দুজনেই ইন্টারভিউর প্রস্তুতি নেয়। ইয়াংহির স্ক্রিপ্ট দেখে জোয়া বলে, তোর অনেক উন্নতি হয়েছে। ইয়াংহি জানায় যে একাডেমিতে ভর্তি হওয়ার পর তার অনেক লাভ হয়েছে। এটা শুনে জোয়া খুব বিষণ্ণ হয়ে পড়ে, কারণ একাডেমিতে পড়ার মতো টাকা ওর কাছে ছিল না। সেখান থেকে বের হওয়ার সময় মঞ্জুনের সাথে দেখা হলে সে জিজ্ঞেস করে, কে রে, তোর কি হয়েছে? তোকে এত মনমরা লাগছে কেন? জোয়া জানায় যে একাডেমির ফি অনেক বেশি, যা ওর পক্ষে দেওয়া সম্ভব নয়। মঞ্জুন পরামর্শ দেয় যে ওর মা বাবার কাছে কেন সাহায্য চাইছে না। জোয়ার আইডিয়াটা বেশ পছন্দ হয়। আরো বাড়ি চলে যায়। বাড়ি পৌঁছে জোয়া তার মায়ের সাথে কথা বলবে কিনা তা জানিয়ে দ্বিধায় পড়ে যায়।
তার মায়ের সাথে কথা বলার এক পর্যায়ে বুঝতে পারে জোর মা নিজেও এখন বেশ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। মায়ের কষ্ট দেখে জোয়া নিজের সমস্যার কথা আর বলতে পারে না। ওর মা জিজ্ঞেস করে, তুই কি এখানে শুধু খেতে এসেছিস না অন্য কোনো কথা বলবি? জো হাসি মুখে বলে, হ্যাঁ, তোমার হাতে রান্নার মতো স্বাদ কোথাও নেই, তাই তো ছুটে এসেছি। ওর মা অবশ্য এই উত্তরে খুব একটা সন্তুষ্ট হয় না। এরপর জুয়ার মা মিনহুকে কল করে বলে, আমি তোর জন্য কিছু ম্যাকারন পাঠিয়েছি, জুয়ার কাছ থেকে সেগুলো নিয়ে নিস। মিনহু তার কথায় রাজি হয়। এরপর জুয়ার মা মিনহুকে আড়ালে বলে, জোয়াস আমার সাথে দেখা করতে এসেছিল, খুব মন খারাপ ছিল ওর। আমি জিজ্ঞেস করেছি কিন্তু আমাকে তেমন কিছু বলেনি। তুই একটু খবর নিস তো যে তার কি হয়েছে। মিনহু বলে, আমি সবটা দেখে নেব মা, তুমি কিছু চিন্তা করো না। মঞ্জুন মিনহুকে জিজ্ঞেস করে, তুই কার সাথে কথা বলছিলি রে? মিনহু বলে, জুয়ার মায়ের সাথে। মঞ্জুন তখন অবাক হয়ে বলে, বা তোরা একে অপরের মাকে মা বলে ডাকিস, এটা তো দারুণ ব্যাপার। এরপর মঞ্জুন মিনহুকে জানায় যে জোয়া আসলে কিছু আর্থিক সমস্যায় ভুগছে। জোয়া হোস্টেলে ফেলে মিনহুর সাথে তার দেখা হয়। মিনহু জানায় যে ওর মা ওর জন্য ম্যাকারন পাঠিয়েছে। জোয়া বক্সটি তাকে দিয়ে দেয়। মিনহু কথা বলার চেষ্টা করলেও জোয়া নিজের সমস্যার কথা শেয়ার করে না আর ক্লান্তির অজুহাত দিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে জোয়া মোবাইলে একটি ভিডিও দেখতে পায় আর দেখতে দেখতে হঠাৎ মগজিনের একটি ভিডিও পায়। ভিডিওটি প্লে করার পর জোয়া একদম স্তব্ধ হয়ে যায়। ও জানতে পারে যে মগজিন সবার কাছে মিথ্যে বলেছে যে সে আসলে মিনহুর বানানো অ্যাপকে নিজের বলে ইন্টারভিউতে দাবি করেছে। জোয়া এটা জেনে প্রচন্ড শকড হয় যে মগজিন এমন কাজ কি করে করতে পারে। এত কষ্ট করে অন্যের বানানো অ্যাপ সে নিজের কি করে বলতে পারে। পরদিন সবাই মিলে কলেজে যাওয়ার পথে একটি ডোনেশন স্টল দেখতে পায়। সবাই সেখান থেকে ফ্রেন্ডশিপ ব্যান্ড কেনে। জোয়া একটি ব্যান্ড কিনলে মিনহু ঠিক একই রঙের ব্যান্ড কিনে। সেখানে জিমিনের এক বন্ধু এলে মেয়েরা তার কোট দেখে প্রশংসা করতে থাকে, যা দেখে ছেলেদের মেজাজ একদম বিগড়ে যায়। এরপর ব্রেকফাস্ট করার সময় জিমিনের ওই বন্ধু মেয়েদের পাশে বসে পড়ে আর এটি দেখে মিনহু আর তার বন্ধুদের খুব জেলাস ফিল হয়। তখনই মিনহুর ফোনে একটি মেসেজ আসে যে তার নতুন অ্যাপ কম্পিটিশনের ফাইনালে পৌঁছে গেছে। এটা দেখে সব বন্ধুরা খুব খুশি হয় আর মিনহুর খুব প্রশংসাও করে। মিনহু জোয়ার দিকে তাকালে জোয়া তাকে পুরোপুরি ইগনোর করে। মিনহু এতে খুব কষ্ট পায়। জোয়া মিনহুকে দেখে ভাবতে থাকে, আমার কি উচিত হবে মগজিনের প্রতারণার কথা তাকে বলে দেয়া? কিন্তু শেষ পর্যন্ত মিনহুকে আর কিছুই বলে না। অন্যদিকে বৈয়ং একা বসেছিল। মঞ্জুন সেখানে এসে জিজ্ঞেস করে, এখানে কি করছো তুমি? বৈয়ং জানায় যে আজ জোয়ার ব্রডকাস্ট প্রচার করা হবে আর সে সেটা শোনার জন্যই অপেক্ষা করছে। জোয়া ব্রডকাস্ট রুমে এসে খুব সুন্দরভাবে তার দায়িত্ব পালন করছিল। সবাই ওর প্রতিভা দেখে মুগ্ধ হয়ে যায়। পরের দিনে জোয়া তার পার্ট টাইম জবে ব্যস্ত ছিল। এমন সময় কাস্টমার এসে অর্ডার দেয়, কিন্তু জোয়া খাবার নিয়ে গেলে সে অস্বীকার করে বলে, আমি তো এটা অর্ডার করিনি, তুমি ভুল অর্ডার নিয়ে এসেছো। শুধু তাই নয়, সে সবার সামনে জোয়াকে অপমান করতে শুরু করে। মিনহু তখন সেখানেই বসে সব দেখছিল। সে তখন ফোন করে পরোক্ষভাবে ওই লোকটিকে কথা শুনে ইনসাল্ট করতে থাকে। এটি দেখে জোয়া মুচকি হাসে। লোকটি যখন বুঝতে পারে তার এখানে বেশ অপমান হচ্ছে, সে সেখান থেকে কেটে পড়ে। জোয়া তখন মনে মনে খুব তৃপ্তি পায় আর ভাবে যে মিনু সবসময়ই কোনো না কোনো ভাবে ওর সাহায্যের জন্য পাশে থাকে। ওরা দুজনে হোস্টেলে ফেরার সময় মিনু জোয়াকে ওর করা প্রথম ব্রডকাস্টের রেকর্ডিং পাঠায়। জোয়েতে অবাক হয়ে যায় আর বলে, তুই এটা আমার জন্য রেকর্ড করেছিস? মিনহু বলে, হ্যাঁ, এটা তোর প্রথম ব্রডকাস্ট ছিল। আমি জানতাম যে তুই এটা স্মৃতির জন্য সারা জীবন নিজের কাছে রাখতে চাইবি, তাই তো এটা রেকর্ড করে রেখেছি। জয়া তখন মিনহুকে বলে, দেখ মিনহু, আমি চাই তুই আমার সাথে আগের মতো নর্মাল থাক। ওসব অদ্ভুত প্রেমের কথা বলে আমাকে আনকমফোর্টেবল করিস না। মিনহু প্রশ্ন করে, আমার কথা কি তোকে সত্যি এতটা অস্বস্তিতে ফেলে? তোর মনে কি আমার জন্য কোনো ফিলিংস নেই? জয়া অকপটে স্বীকার করে, হ্যাঁ, ফিলিংস তো অবশ্যই আছে। তুই কিস করার পর থেকে আমার ভেতরে কি যেন হচ্ছে, আমি তা নিজেও জানি না। আমি ফিলিংস কন্ট্রোল করতে পারছি না ঠিকই, কিন্তু আমি আমাদের বন্ধুত্বটা হারাতে চাই না। যদি কখনো আমাদের ব্রেকআপ হয়ে যায়, তবে তোকে ছাড়া আমার মনের কথা বলার আর কেউ থাকবে না। আমি তোকে কোনোদিনও হারাতে চাই না। এই বলেও সেখান থেকে চলে যায়। পরদিন সকালে মিনহুর দিদি জোয়াকে কল করে একটি ক্যাফেতে ডাকে। ওরা কথা বলছিল, তখনই মিনহু সেখানে আসে। জো একটু অবাক হয়, কারণ তার দিদি বলেছিল যে মিনহু আসবে না। মিনহুর দিদি বলে, আমি জানি যে তোদের মধ্যে কিছু একটা সমস্যা চলছে আর তোরা দুজনের সাথে কথা বলছিস না, কিন্তু ওসব ভুলে যা। আমার বিয়ে হতে চলেছে আর 5 বছর আগে তোরা আমাকে প্রমিস করেছিলি যে আমার বিয়েতে তোরা দুজনে একটা ডান্স পারফরমেন্স দিবি। মিনহু বলে, আমরা এখন আর বাচ্চা নই দিদি যে আমরা নাচবো। কিন্তু তার দিদি তাদের কোনো কথাই শুনতে রাজি হয় না। পরের সিনে মগজিনের বাবা ওকে বলে অ্যাপের কাজ দ্রুত শেষ করতে, কারণ ওকে ওনার কোম্পানি সামলাতে হবে। মগজিন কিছু বলতে চেয়েও শেষ পর্যন্ত আর বলতে পারে না। ওদিকে মিনহু জোয়াকে মেসেজ করে জানায় যে লাঞ্চ টাইমে ওরা ডান্স প্র্যাকটিস করবে। জোয়া তখন গভীর দোটানায় পড়ে যায়। ও ভাবে যে মিনহুকে কি বয়ফ্রেন্ড হিসেবে সে মেনে নেবে নাকি নেবে না। লাঞ্চের ডান্স প্র্যাকটিসের সময় ওরা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। একটা ব্রেক নেওয়ার সময় মিনহু জোয়াকে সরাসরি জিজ্ঞেস করে, প্রতিবার যখন আমাদের মধ্যে ঝগড়া হয় আমিও সবসময় পিছু হটে আসি, তুই ঠিক কি চাস? আমি কি এবারও পিছিয়ে যাব?
আর তোকে ছেড়ে দেবো? মিনহুর এই কথায় জুয়া খুব ইমোশনাল হয়ে পড়ে। পরে জুয়া একা বসে মিনহুর পাঠানো সেই ব্রডকাস্ট রেকর্ডিংটি শুনছিল। শুনতে শুনতে ও সেখানে একটি বিশেষ কোড খেয়াল করে। সেটি দেখেও চমকে ওঠে আর ভাবে যে এই কোডটি তো ঠিক তেমনই যা রহস্যময় ডিয়ার অ্যাম তার লাভ কনফেশনে ব্যবহার করত। জুয়ার মনে তখন সন্দেহ জাগে, তবে কি সেই ছেলেটি আসলে মিনহু? পরদিন জুয়া একটি ইন্টারভিউ দিতে যায়। ও খুব নার্ভাস থাকলো ইন্টারভিউটা চমৎকার হয়, কিন্তু জুয়ার অভিজ্ঞতার অভাব আছে এই কারণ দেখিয়ে ওরা জুয়াকে রিজেক্ট করে দেয়। মন খারাপ করেও ফিরে আসে। রেস্টুরেন্টে বইয়ংকে সাহস দেয়। সেখানে মঞ্জুন আর বইয়ংয়ের খুনসুটি দেখে পার্কনেল বলে ওঠে, তোরা তো সবাই ডেট শুরু করলি, এখনই ঝগড়া শুরু করে দিয়েছিস? মঞ্জুন অবাক হয়ে বলে, তোরা জেনে গেছিস যে আমরা ডেট করছি? মিনহু হাসি মুখে জানায় যে ওরাও সব জানে। পরের এক সিনে জুয়া যখন মিনহুর সাথে দেখা করতে যায় তখন মিনহুর ফোনে ইয়াংহির কল আসে। জুয়া বলে, আজ তো তোর ইয়াংহির সাথে ডেট আছে তাই না? মিনহু সায় দিলে জুয়াকে অল দ্য বেস্ট বলে চলে যায়, কিন্তু রুমে ফিরেও ছটফট করতে থাকে। মিনহু আর ইয়াংহি ডেট করছে এই চিন্তাটাও মাথা থেকে সরাতেই পারছিল না। এমন সময় ইয়াংহির কলে ওর সাথে দেখা করতে যায়। ইয়াংহি জানায় যে ওর রিজেক্ট করেছে, তবে ওরা আবারও চেষ্টা করবে। এরপর ইয়াংহি জুয়াকে বলে, তুই বলেছিলি না যে মিনহু হলুদ রঙের ড্রেস পছন্দ করে, তাই আজ আমি হলুদ ড্রেস পরেছি। পরের সিনে ইয়াংহি আর মিনহুকে একটি রেস্টুরেন্টে দেখা যায়। ইয়াংহি এক নাগাড়ে কথাই বলে যাচ্ছিল, কিন্তু মিনহু কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের ফোনের দিকে তাকিয়েছিল। অন্যদিকে জুয়া তখন তার রুমে বসে মিনহুর জিনিসপত্র দেখছিল আর ওকে খুব মিস করছিল। হঠাৎ ওর নজরে আসে মিনহুর সেই জ্যাকেটটি। ও মনে করতে থাকে যে মিনহু একবার ওকে বলেছিল যে হলুদ রংটা শুধু তোমাকেই মানায়। এটা মনে পড়তেই জুয়া কান্নায় ভেঙে পড়ে। ওদিকে মিনহু আর ইয়াংহি তাদের ডেট শেষ করে ফিরে আসে। ইয়াংহি তাকে বিদায় জানিয়ে চলে যায়। জুয়া বাইরে এসে মিনহুর জন্য অপেক্ষা করছিল। ও মিনহুকে কল করতে চেয়েও আর কল করতে পারে না। এমন সময় মিনহু সেখানে এসে পৌঁছায়। জুয়া খুব অনিচ্ছা সত্ত্বেও ও ডেটের ব্যাপারে জিজ্ঞেস করে। মিনহু বলে, ইয়াংহি ভেবেছিল আমি খুব ইন্টারেস্টিং কেউ, কিন্তু ডেটে যাওয়ার পর ওর মনে হয়েছে যে আমি নাকি খুব বোরিং, তাই ও আমাকে রিজেক্ট করে দিয়েছে। এটা শুনে তো জুয়া হু হু করে হাসতে শুরু করে। এরপর জুয়া মিনহুকে মনের কথা খুলে বলে। ও বলে, তোর ইয়াংহির সাথে ডেটে যাওয়াটা আমি একদম সহ্য করতে পারিনি। আমি নিজের ফিলিংস কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি সেটা করতে পারছি না। অবশেষে জুয়া মিনহুর কাছে নিজের ভালোবাসা কনফেস করে আর মিনহুকে জড়িয়ে ধরে। পরের দিকে জুয়া নিজের ক্যারিয়ারের জন্য কিছু ফ্রি ট্রেনিং একাডেমি খুঁজে বের করে আর সেখানে জয়েন হয়ে যায়। এরপর আসে মিনহুর দিদির বিয়ের দিন। বিয়েতে মিনহু খুব ইমোশনাল একটি স্পিচ দেয়, যা শুনে উপস্থিত সবার চোখে পানি চলে আসে। এরপর মিনহু আর জুয়া তাদের সেই বহু প্রতীক্ষিত ডান্স পারফরমেন্স শুরু করে। তাদের দ্বিতীয় খুব আনন্দ নিয়ে ওদের সাথে নাচতে শুরু করে। পরের সিনে মকজিনের বাবা একটি আর্টিকেল দেখে ওকে জিজ্ঞেস করে, এই ছেলেটি তো সেই যাকে আমরা রেস্টুরেন্টে দেখেছিলাম তাই না? আর্টিকেলে অ্যাপের মালিক হিসেবে ওর নাম কেন এসেছে? মকজিন তখন সাহস জুগিয়ে তার বাবাকে সত্যিটা বলে দেয় যে, বাবা, ওই অ্যাপটা কোনোদিনই আমার ছিল না, ওটা মিনহুই বানিয়েছে। ওই অ্যাপের আসল মালিক সে, আমি নই। তার এই কথা শুনে তার বাবা প্রচন্ড রেগে যায়। মকজিন এবার দমে না গিয়ে তার বাবাকে সাপটি অনেক কথা শুনিয়ে দেয়, যা শুনে ওনার আর কিছু বলার থাকে না। এরপর জোয়া আর মিনহু যখন ফিরছিল, জোয়া মিনহুকে নিয়ে মজা করে বলে, তুই আসলে একটুও সাহসী না। এটা শুনে মিনহু আর এক মুহূর্ত দেরি না করে রাস্তার মাঝখানে জোয়াকে কিস করে বসে। মিনহুর জন্য আরো একটি খুশির খবর আসে। একটি বড় কোম্পানির সিও তাকে ডেকে পাঠিয়ে খুব ভালো একটি জবের অফার দেয়। মিনহু তো এতে খুশিতে আত্মহারা হয়ে যায়। সবশেষে সবাই একটি ফটো এক্সিবিশনে যায় আর নিজেদের তোলা ছবিগুলো দেখছিল। জোয়া মিনহুকে খোঁচা দিয়ে বলে, আমি জানি ওই ডিআরএম আসলে তুই। মিনহু হেসে উড়িয়ে দিয়ে বলে, না রে, ওটা আমি না। তখনই এক চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। মঞ্জুন আর বইয়ং যখন নিজেদের ছবি দেখছিল, তখন মঞ্জুন ছবি তোলার জন্য তার ব্যাগটি নিচে রাখে। ব্যাগের ভেতর থেকে একটি অ্যাসাইনমেন্টের কাগজ বেরিয়ে পড়ে। এটি ঠিক সেই অ্যাসাইনমেন্ট ছিল যা ডিআরএম নামে সেই ছেলেটি তার পোস্টে শেয়ার করত। এতেই পরিষ্কার হয়ে যায় যে রহস্যময় ডিআরএম আসলে আর কেউ নয়, সে হলো মঞ্জুন। সেই আসলে অনলাইনে ওইসব লাভ কনফেশন পোস্ট করত। আর এভাবেই এই ড্রামাটির একটি চমৎকার আর রহস্যভেদী সমাপ্তি ঘটে। তো ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তীতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।